একটা ইফেক্টিভ প্রেজেন্টেশন কি করে দেওয়া যায় সেটা হচ্ছে আজকে আমরা আলোচনা করব, দেখব কিছু টিপস নিয়ে। এবং প্রত্যেকেরই আমাদেরকে কোনো না কোনো সময় প্রেজেন্টেশন দিতে হয়, সেটা একাডেমিক প্রয়োজনে হোক বা অন্য কোনো কারণেই হোক। আজ থেকে অনেক বছর আগে, প্রায় ধরো 20-22 বছর আগে, আমার লাইফে প্রথম প্রেজেন্টেশন ছিল সম্ভবত এটা 98-এ অথবা 98-এ, হ্যাঁ রাইট, 98-এর শেষের দিকে। সেটা ছিল হচ্ছে তোমার বুয়েটে একটা কনফারেন্সে, হ্যাঁ, প্রথম প্রেজেন্টেশন। এবং সেটা ছিল হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট থেকে সে সময়ে প্রথম কেউ একজন কনফারেন্সে পেপার প্রেজেন্ট করতে যাওয়া আর কি। আমি গিয়েছিলাম এবং খাদিমুল স্যার, দুইজন আর কি, দুইজনের পেপার এক্সপেক্টেড হয়েছিল। তো সে সময় আমরা জানতাম না প্রেজেন্টেশন কি করে দিতে হয়। আজকে যখন তোমরা জানতে পারছো, আমি টোটালি জানতাম না, আমাকে কেউ বলেও নি, জানিও না। শুনলাম যে কনফারেন্সে পেপার এক্সপেক্টেড হয়েছে, ভালো কথা, ওখানে যেতে হবে, গিয়ে প্রেজেন্ট করতে হবে। আমার ধারণা ছিল প্রেজেন্টেশন মানে একটা বক্তৃতা টাইপের কিছু একটা দেওয়া। খাদিমুল স্যারের সাথে একজন কো-অথর ছিলেন, গঞ্জের স্যার, উনি এখন কানাডাতে আছেন। 2টা পর্যন্ত ক্লাস টাইম, 2টার দিকে বেরিয়ে যাচ্ছি, হঠাৎ দেখি খাদিমুল স্যার ওই লেজার প্রিন্টারে কি কি প্রিন্ট করছেন। বললাম কি করছো এখানে খাদিমুল? বলছে এই যে তখন ওএসপি বলে একটা জিনিস ছিল, মানে ওএসপিটা একটা ট্রান্সপারেন্ট শিটের মতো, সেই ট্রান্সপারেন্ট শিটে প্রিন্ট নেওয়া হতো। আমরা যে যে স্লাইডগুলোর কথা বলছি, এরকম স্লাইড কন্টেন্ট গুলো প্রিন্ট নেওয়া হতো, এত কালারফুল ছিল না, ব্ল্যাক এন্ড হোয়াইট জাস্ট, বা এই যে ব্যাকগ্রাউন্ড এগুলো দেওয়া সম্ভব হতো না, মূলত টেক্সট এবং ছবি। বলছি এটাতে কি হবে খাদিমুল? বলছে কেন আপনি জানেন না? এই যে এগুলো তো লাগবে ওখানে। ওখানে একটা ওভারহেড প্রজেক্টর ছিল। ওভারহেড প্রজেক্টর হচ্ছে মানে পিছন থেকে লাইট দেওয়া হয় এবং সেই যে একটা ফিল্মের মতো, ফিল্মের জিনিসটা গিয়ে তখন তোমার স্ক্রিনে গিয়ে পড়ে, তখন দেখা যায়। বোঝা যাচ্ছে ব্যাপারটা? বোঝা গেল? আসলে হ্যালো, আজকের ক্লাসটা আসলে ফেস টু ফেস হওয়াটা খুব জরুরি ছিল, কারণ ক্লাসটা হচ্ছে প্রেজেন্টেশন নিয়ে, এবং যেখানে বডি ল্যাঙ্গুয়েজ, গেস্টার খুব গুরুত্বপূর্ণ, সেটা তো করা যাচ্ছে না, একটু অসম্পূর্ণ হয়ে যাচ্ছে ক্লাসটা। তো যাই হোক, তো খাদিমুল স্যার এটা বানালেন, তখন হলো আরে আমি তো এটা বানাইনি, কিছুই করিনি, এখন উপায়, 2টার সময় তো বন্ধ হয়ে যাচ্ছে অফিস। খুব চিন্তায় পড়ে গেলাম, গঞ্জেশ স্যারের কাছে গেলাম, স্যার এটা কি? বলছি কেন তুমি এটা বানাওনি? এটা তো করতে হয়। তখন আমার যে মাস্টার্সের যে কাজটা, যেটা কনফারেন্স পেপারে সে অ্যাকসেপ্টেড হয়েছিল, যে আইসিসি আইটি যে কনফারেন্সটা হয়, সেই কনফারেন্সে, সেটা প্রথম দিকের কনফারেন্স। তখন আমি বাসায় গিয়ে ওয়ার্ড ফাইলে কিছু জিনিস লিখলাম, লিখে একটা হচ্ছে ডট ম্যাট্রিক্স প্রিন্টার ছিল, সেখানে প্রিন্ট করলাম। তারপর বিকালে গিয়ে সাহেব বাজারে গিয়ে সেগুলোর প্রিন্ট আউট, একটা যে ফটোকপিয়ার মেশিনে গিয়ে বললাম যে এটা এই যে ওএসপি স্লাইডগুলো কিনে, ওই যে ট্রান্সপারেন্ট শিটগুলো, আপনি আমার এটার উপর ফটোকপি করে দেন, তাহলে হচ্ছে আমার ওই স্লাইড গুলো হয়ে যাবে। আমরা যেটাকে আসলে স্লাইড বলছি, স্লাইডটা এসছে আসলে ওখান থেকে, ফটোর স্লাইড গুলোর মতো। আগে এরকম সিঙ্গেল সিঙ্গেল স্লাইড ছিল। এই তো বানালাম, তখন থেকে টেনশন শুরু হয়ে গেল যে আসলে আমি ওখানে গিয়ে করবোটা কি, যেতে তো হবে, ঢাকায় গিয়ে করবোটা কি, বুয়েটে বিভিন্ন দেশ বিদেশ থেকে লোকজন আসবে, চিন্তার বিষয়। গেলাম, 15 মিনিটের প্রেজেন্টেশন ছিল, বলা ছিল 12 মিনিট প্রেজেন্টেশন, আর বা 10 মিনিট, 12 মিনিট প্রেজেন্টেশন আর 3 মিনিট হচ্ছে আর কোশ্চেন অ্যান্সারিং থাকবে। আমি তো কথা এমনি দ্রুতই বলি, বাসে একটু প্র্যাকটিস করলাম। ওখানে গিয়ে যেটা ঘটলো, 5-6 মিনিটের মধ্যে আমার সমস্ত বলা শেষ, আরো কম সময়ের মধ্যে, খুব দ্রুত বলে ফেলেছি। আমার স্লাইড ছিল মাত্র 7টা, মানে যে ফিল্মের মতো যে ট্রান্সপারেন্ট শিট বললাম, এরকম সংখ্যা ছিল মাত্র 7টা, 7টা বা 8টা আর কি। 7টা-8টা স্লাইড দেখাতে কতক্ষণ সময় লাগে, বা তার উপর আমি আর কতই বা কথা বলবো। বলতে গিয়ে তো শেষ 15 মিনিটের সময়, আমি কথা বলেছি 5 মিনিট, হাতে আছে 10 মিনিট। আমি তো হতভম্ব হয়ে গেলাম, করবোটা কি, আমি কি আবার শুরু করবো প্রথম থেকে? মহা বিপদ। তারপর শুরু হলো প্রশ্ন, বিভিন্ন জন প্রশ্ন করা শুরু করলো, যেহেতু সময় অনেক বেশি, কেবল লেকচার হিসেবে জয়েন করেছি, কোনো এক্সপিরিয়েন্স তো নাই, কিভাবে প্রশ্ন উত্তর দিতে হয়, কিভাবে কি করতে হয়, আমি ঘাবড়ে গেলাম, জানা জিনিস আর মুখ দিয়ে বের হচ্ছে না। তো উনি যেটা সঞ্চালক ছিলেন, যে প্রফেসর বুয়েটের, উনি দেখলেন একটা বাচ্চা ছেলে এরকম নাজেহাল হচ্ছে, উনি বললেন যে ঠিক আছে আজকে মানে প্রশ্ন আমি নিব না, 2টা বা 3টা প্রশ্ন উনি বললেন, আমার চলে আসলাম। এই যে একটা তিক্ত অভিজ্ঞতা আমার লাইফে হলো, হ্যাঁ। এবং বাসায় মানে ফিরে এসে খাদিমুল স্যারের সাথে তো দেখা হলো বুয়েটের ওই যে ক্যাফেতে, দেখি খাদিমুল স্যারেরও চোখ মুখ কালো হয়ে আছে। বলছি খবর কি? বলছে প্রেজেন্টেশন তো আসলে ভালো হলো না। অথচ দুইজনেরই করা, মানে নিজের হাতে করা কাজগুলো এবং করেছি, তা মানে
সমস্যা যেটা হয়েছিল যে আমরা জানতাম না যে আসলে প্রেজেন্টেশনটা কিভাবে বলতে, নো বডি টিচার্স, কেউ আমাদের বলে নাই কখনো কি ঘটনা ঘটতে পারে। কিন্তু ওই যে একটা তিক্ত শিক্ষা হলো আমার চোখে, তো বাসায় যখন আসতাম চোখে পানি, খুব খারাপ লাগছিল, কষ্ট হচ্ছিল। তারপর আমি বুঝলাম যে আসলে কিভাবে কি করতে হবে। তার কিছুদিন পরে আমি চলে যাই দেশের বাইরে, কোরিয়ার একটা ইউনিভার্সিটিতে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, এবং সেটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট থেকে প্রথম কেউ বাইরে যাওয়া পিএইচডি প্রোগ্রামে, ফার্স্ট টাইম। যার ফলে সেটারও কোনো এক্সপিরিয়েন্স নাই, কেউ তো আমাকে বলে নাই কি ওখানে গিয়ে কি হবে, কোর্স রাখাচ্ছে না কি, রিসার্চ কিভাবে করতে হবে, নো আইডিয়া। গিয়ে পড়লাম এক জায়গায়, আমি গিয়ে পড়লাম, তার হচ্ছে 7 দিন পরে আমাকে একটা প্রেজেন্টেশন দিতে হবে 45 মিনিটসের। 45 মিনিটস? 45 মিনিট একটা প্রেজেন্টেশন দিতে হবে। গিয়ে যেদিন প্রথম দিন প্রফেসরের সাথে দেখা হলো, উনি আমাকে একটা বই ধরিয়ে দিলেন। বই ধরিয়ে দিয়ে বললেন যে শামীম, আগামী অমুক তারিখে তোমার এটার উপর 45 to 1 hour একটা প্রেজেন্টেশন দিতে হবে ইন ফ্রন্ট অফ অ্যাবাউট 60 স্টুডেন্টস, সামনে দিতে হবে, ইংরেজিতে হবে। ওটা ইংরেজিতে ছিল কিন্তু ওটা তো সময় কম, 14 মিনিট। ওই যে একটা এক্সপিরিয়েন্স, আমার প্রেজেন্টেশন অসাধারণ ভাবে, মানে একটা প্রস্তুতি নিয়ে শুরু করেছিলাম, অনেক কিছু তখন তো শিখে গেছি, হাতে ইন্টারনেট আছে, বুঝেছি। এবং 45 মিনিটের সময় বললাম যে আমার আরেকটু বেশি সময় লাগবে, ওকে ইউ আর গিভেন 1 hour। আমি 1 ঘন্টা ধরে প্রেজেন্টেশন দিলাম এবং তোমার হচ্ছে পুরো ক্লাস চুপচাপ নিস্তব্ধ হয়ে গেল, শুনলো কথাগুলো। প্রফেসর খুবই খুশি এবং অ্যাপ্রিশিয়েট করলেন। শুরুটা কিন্তু আমার ভালো হয়নি, একটা তিক্ত অভিজ্ঞতা দিয়ে এটা শুরু হয়েছিল যাত্রাটা, কিন্তু আমি ঠেকে ঠেকে শিখেছি। তোমাদের এখন দুটো কারণের সৌভাগ্য আমি বলবো। একটা হচ্ছে যে এই যুগের ছেলেমেয়েরা তেমন অনেক স্মার্ট, কোনো সন্দেহ নেই। তোমাদের হাতে ইন্টারনেট আছে, যার হাতে ইন্টারনেট আছে সে যা শিখতে চায় সেটাই শিখতে পারবে। তার কোনো শিক্ষক আসলে দরকার নেই, তার আসলে নোটও দরকার নেই, ক্লাস থেকে কোনো কিছুরই দরকার নাই। শুধু জানা দরকার আমি কি শিখতে চাই, কি জানতে চাই। এবং তোমরা হচ্ছে একটা ভালো ডিপার্টমেন্টের ছাত্র, মেধাবী ছাত্র, এই দুটোর সমন্বয়ে তোমরা যে কোনো জিনিস অ্যাচিভ করতে পারবে। আই ডু বিলিভ দ্যাট, এটা আমি বিশ্বাস করি, এবং সেটা তোমরা পারবে, এটা প্রমাণ আছে। আগের যারা ছাত্র ছিল তারাও প্রমাণ রেখেছে, তোমরাও সেটা করবে। এই আর লাকি ইন দ্যাট সেন্স। আর ছোট্ট একটা কন্ট্রিবিউশন আমাদের পক্ষ থেকে, আমরা শিক্ষকরা একদম চেষ্টা করছি তোমাদেরকে কিছু জিনিস বোঝানোর জন্য, যেটা আমরা পাইনি, আমাদেরকে কেউ বোঝায়নি। সুতরাং তোমাদেরকে নিয়ে যেতে হবে সামনের দিকে। তাহলে আমরা প্রেজেন্টেশনটা নিয়ে যে ক্লাসটা শুরু করতে যাচ্ছি, সেটার অবজেক্টিভ হচ্ছে যে কিভাবে একটা সুন্দর প্রেজেন্টেশন দেওয়া যায়। এবং এটার জন্য তো আমি একটা সফটওয়্যার ব্যবহার করব, পাওয়ার পয়েন্ট মূলত আর কি এখানে ব্যবহার করা হয়েছে। এই পাওয়ার পয়েন্ট স্লাইডগুলো কিভাবে তৈরি করা হয়, সেটা প্রাসঙ্গিক আর কি উপাদান আছে, কথা বলা, শুরু করা, শেষ করা, টাইম ম্যানেজমেন্ট, সময়ের মধ্যে শুরু করতে হবে, সময়ের মধ্যে শেষ করতে হবে, সব মিলিয়ে একটা সুন্দর প্রেজেন্টেশন কিভাবে দেওয়া যায় সেটা আমরা এখন শুরু করছি। প্রেজেন্টেশন উদ্দেশ্য কি, কেন প্রেজেন্টেশন দেওয়া হয়? এটা কাউকে জানানোর জন্য, টু ইনফর্ম সামবডি টু সামথিং, টু এডুকেট, কিছু শেখানো, এটা হতে পারে রিসার্চের, হতে পারে কনভিন্স, হতে পারে কনভিন্স মানে হচ্ছে যুক্তি, তথ্য, উপাত্ত, ছবি সবকিছু দিয়ে কাউকে বোঝানো যে হোয়াট আই এম সেইং এটা কারেক্ট, আমার এটার সপক্ষে যথেষ্ট যুক্তি আছে, যথেষ্ট ডেটা আছে আর্গু করার জন্য। লিড অফ অ্যাকশন, এটা কি হতে পারে, আমরা একটা পরিকল্পনা নিচ্ছি একটা কাজের জন্য, একটা মিশনের জন্য, এটা যুদ্ধক্ষেত্রে মিশন হতে পারে, এটা হচ্ছে কোনো ডিজাস্টার ম্যানেজমেন্ট হতে পারে, এটা কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট হতে পারে। সেই কাজগুলো কিভাবে করা হবে স্টেপ বাই স্টেপ, এবং কার কি ভূমিকা থাকবে সেটা হতে পারে। আরো আছে অনেক 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 অনেক, মার্কেটিং হতে পারে, কোনো প্রোডাক্টের প্রমোশন হতে পারে, সোশ্যাল ইভেন্ট হতে পারে, প্রেজেন্টেশনের উদ্দেশ্য সেটা হতে পারে, বিভিন্ন কাজ করে। প্রেজেন্টেশনের শুরুতে আমরা কি বিষয়ে আলোচনা করব সেটার একটা ইন্ডেক্স বা হচ্ছে একটা সংক্ষিপ্ত কন্টেন্ট আমরা আগে বলে দিব। আজকের আমরা যেগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আউটলাইন, সেটা একটা বললাম, আউটলাইনটা কি, প্ল্যানিং, কিভাবে হচ্ছে আমরা প্ল্যান করব একটা প্রেজেন্টেশনের, যে স্লাইডটা বানাবো সেই স্লাইডের স্ট্রাকচারটা কি ধরনের হবে, ফন্ট, কালার, ব্যাকগ্রাউন্ড, গ্রাফ কিভাবে ব্যবহার করব, স্পেলিং, গ্রামার কেমনটা হওয়া উচিত,
এক ধরনের উৎকণ্ঠা থাকে সব সময় কথা বলার সময়, সেটা বোঝার উপায় কি এবং সেটা নিয়ন্ত্রণের উপায় কি, একটা ভালো ওপেনিং এবং ভালো ক্লোজিং কাকে বলে, প্রেজেন্টেশনের টাইম ম্যানেজমেন্টটা কি, কনক্লুশনটা কি, এই সবগুলো নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আজকের টপিক। আমার কথা শোনা যাচ্ছে কিনা, যেহেতু আমি দেখতে পাচ্ছি না, এটা লাইভ হলে খুবই ভালো হতো। লাইভ হলেও শুধু না, তোমার হচ্ছে আসলে মানে এটা সামনাসামনি হলে খুব ভালো হতো, ফেস টু ফেস। স্যার আমরা কি সবাই ক্যামেরাগুলো অন করে দেবো? তাও হবে না বুঝলে, কারণ গেস্ট ছাত্র থাকছে না, মানিয়ে নিতে পারলে ভালো হতো সেটা। মানে তাহলে আমি তোমাকে আরো মানে এটা দেখাতে সুবিধা হতো আমার পক্ষে যে কিভাবে বলো। এনিওয়ে, যদি কখনো সুযোগ আসে আমরা করব, কেমন? আচ্ছা, প্রথমে আউটলাইনটা বলা গেছে, এবার যাচ্ছি আমি প্ল্যানিং এর। হ্যাঁ, আমি এখন নেক্সট যে আলোচনা করলাম সেটা হচ্ছে প্ল্যানিং। এখানে দেখো প্রেজেন্টেশনের জন্য কারা কারা কম্পোনেন্ট, কারা কারা আছে। একটা দেখো, এটা ম্যানি টু ম্যানি রিলেশনশিপ হয়ে গেছে না, আমরা ডাটাবেজের মতো লাগছে অনেকটা, সেখানে অনেকেই পার্টিসিপেটিং এন্টিটি আছে। আমি কি প্রেজেন্ট করতে চাই, এটা একটা অংশ আছে। আমি এটা কেন প্রেজেন্ট করতে চাই, এটা আরেকটা পার্ট আছে। কারা আমার কথা শুনবে, আমি কিভাবে প্রেজেন্ট করব, কতক্ষণ ধরে প্রেজেন্ট করব, এবং কোথায় প্রেজেন্ট করব। দেখো 6টা অংশ আছে, সবই প্রশ্ন। কেন করব, কি করব, কাদের জন্য করব, কোথায় করব, কিভাবে করব, কতক্ষণ ধরে করব। এই প্রত্যেকটা সম্পর্ক, এই সম্পর্কগুলোকে আমরা যত বেশি অপটিমাইজ করতে পারবো, আমাদের প্রেজেন্টেশন ততটাই ভালো হবে। প্লেস, এটা প্রেজেন্টেশন যেখানে দিতে হবে, আমি যেটা বলছি একটা ফর্মাল প্রেজেন্টেশনের কথা। এই প্রেজেন্টেশনের লেন্থ 5 মিনিট হতে পারে, 3 মিনিট হতে পারে, 30 মিনিট হতে পারে, 1 ঘন্টা হতে পারে। সময়টা আমাকে জানতে হবে, কোথায় দিব সেটা জানতে হবে। দ্যাট মিনস আমরা এখানে যে 6টা বিষয় নিয়ে কথা বললাম একটু আগে, এই প্রত্যেকটা ওয়েল ডিফাইন্ড হতে হবে। যতটুকু সম্ভব এই সম্পর্কে ধারণা তোমার পরিষ্কার থাকতে হবে। কেন তুমি কি দিতে চাচ্ছ এটা তুমি জানো, এটা তোমার বিষয়, ঠিক আছে? কেন দিতে চাচ্ছ এটাও তুমি জানো, ইটস আপ টু ইউ, এটা তোমার জানার কথা, তোমাকে বলে দিয়েছে। কিভাবে দিবে সেটা নিয়ে আজকে কথা বলবো। এখন কে তোমার কথা শুনবে এটা তোমাকে জিজ্ঞেস করতে হবে, যে আচ্ছা আমার কথা কারা কারা শুনবে, কারা আমার অডিয়েন্স, টার্গেটেড অডিয়েন্স কারা, কতক্ষণ সময় ধরে হবে এবং কোথায় দেওয়া হবে। এই প্রত্যেকটাকে আমাকে আলাদা আলাদা ভাবে জেনে নিতে হবে, তাহলে আমার এই পুরো প্ল্যানিংটা সহজ হবে। এটা প্ল্যানিং এর একটা গুরুত্বপূর্ণ অংশ। আমি যে এখানে প্রেজেন্টেশনটা দিব, সেটা কি একটা ছোট্ট কনফারেন্স রুম, নাকি একটা বড় রুম, নাকি একটা বড় ধরনের কনফারেন্স রুম, নাকি সিম্পলি একটা বড় অডিটোরিয়াম, এটা জানা দরকার। কে শুনবে আমার কথা, যারা শুনবেন আমার কথা তাদের ব্যাকগ্রাউন্ডটা কি, তাদের এজ লিমিটটা কি, তাদের হবিটা কি, তাদের ইন্টারেস্টটা কি। কেন বলছি কথাটা, যেমন ধরো আমি আজকে এই যে তোমাদের ডেটাবেসটা পড়াচ্ছি, আমি ইয়ার ডায়াগ্রামের অনেক চেষ্টা করেছি আর কি, খুঁটিনাটি টেকনিক্যাল বিষয়গুলো যতটুকু তোমাদের চিন্তা করা উচিত অ্যাজ এ সিএস স্টুডেন্ট সেটা বলার চেষ্টা করেছি। আমাকে যদি বলা হতো যে ইন্টারমিডিয়েট বা এসএসসি স্টুডেন্টদেরকে আপনি ডেটাবেসের কিছু আইডিয়া দিন একটা ক্লাসের মধ্যে, ওরা জানতে চায় আসলে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা আসলে কি, তাহলে কি এত কমপ্লেক্স জিনিস বলতাম? তারা কি বুঝবে? বুঝবে না। সুতরাং আমাকে তাদের মতো করে কন্টেন্ট তৈরি করতে হবে। আবার তোমরা হচ্ছে সিএসসি থার্ড ইয়ার স্টুডেন্ট, আমি যদি স্কুল বা কলেজের মতো কন্টেন্ট তৈরি করি এবং শুধুমাত্র কিছু স্লাইড দিয়ে বলে যাই এটা মানে এটা, এটা মানে এটা, এটা মানে এটা, তোমাদের কোনো অ্যানালিটিক্যাল ক্যাপাসিটি ডেভেলপ করার ব্যাপারে যদি আমি কোনো কন্টেন্ট না থাকে, তাহলে সেটাও তোমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে না। কারণ আমার অবজেক্টিভ এই জায়গায় হচ্ছে তোমাদের অ্যানালিটিক্যাল ক্যাপাসিটিটা ডেভেলপ করা। আর স্কুল স্টুডেন্টদের জন্য যদি আমি একই কথাও বলি না কেন, সেখানে আমার অবজেক্টিভ হবে তাদের একটা ধারণা দেওয়া। সুতরাং অডিয়েন্স কারা হবে, আমি কি খুব টেকনিক্যালি অনেক কমপ্লেক্স কথা বলবো, নাকি এটা একটা পপুলার টক হবে, আমি কি খুব জটিল ম্যাথমেটিক্স ব্যবহার করব, নাকি ম্যাথমেটিক্স ব্যবহার না করে ম্যাথমেটিক্সের একটা বিউটিটা জাস্ট তাদের ধরিয়ে দেওয়া যে আমি এই জিনিসগুলো ব্যবহার করতে চেয়েছি, এটা মানে এটা, এটা বুঝতে হবে। এই যে যেমন ধরো যে আর্ডিনো নিয়ে একজন বললে প্রেজেন্টেশন দিয়েছো,
তো স্কুলের ছেলেদেরকে স্কুলের ছেলেদের মতো করে বুঝিয়ে দিতে হবে, ক্লাস 5 এর ছেলেকে ক্লাস 5 এর ছেলেদের মতো করে বলে দিতে হবে। আবার সেই কন্টেন্টটা কিন্তু অনার্সের সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের ছেলেদের জন্য চলবে না। সেই জি কারণে স্যার। আমাকে জানতে হবে অডিয়েন্স কারা, তাদের মতো করে আমার এই পুরো প্রেজেন্টেশনের স্টোরিটা তৈরি করতে হবে, তাদের হবি কি, তার ইন্টারেস্ট কি, তাহলে সেটা আগ্রহী হবে। এরপরে হচ্ছে কিভাবে করব স্লাইড স্ট্রাকচার, যেটা আজকের আমাদের আলোচনার সবচেয়ে বড় অংশ ধরে থাকবে স্লাইড স্ট্রাকচারটা। আচ্ছা, স্লাইড স্ট্রাকচারটা আমরা চেষ্টা করব হচ্ছে যেমন একটা আউটলাইন স্লাইড থাকবে একটা বা দুইটা, এটা শুরুতে দিয়ে দিয়েছি, যে যেটাকে বললাম ইন্ডেক্স স্লাইড স্ট্রাকচার প্রথমে। কেন থাকবে ইন্ডেক্সটা? আবার নাও থাকতে পারে, কোন কোন ক্ষেত্রে থাকবে আর কোন ক্ষেত্রে থাকবে না। যদি যদি তোমার প্রেজেন্টেশনটা হয় মাত্র 3 মিনিটের জন্য বা 4 মিনিটের জন্য, তাহলে ওই টাইপের একটা ইন্ডেক্স বা কন্টেন্টের স্লাইড নাও রাখলে পারো, কোনো সমস্যা নাই, সমস্যা তেমনটা হবে না। কিন্তু মনে করো তোমার এই আলোচনাটা হচ্ছে 1 ঘন্টার জন্য বা মোর দেন 1 আওয়ার, সেক্ষেত্রে আমরা যদি কন্টেন্টটা দিই তাহলে কি কি সুবিধা হবে? যারা অডিয়েন্স তারা কিন্তু কন্টেন্ট দেখে কিছু ধারণা পাবেন। কি কি ধারণা? যে কি কি জিনিস আলোচনা হবে, এই আলোচনার মানে উপাদানগুলো দেখে উনি বুঝতে পারবেন যে মানে উনি প্রায়োরিটিটা সেট করতে পারবেন, যে উনি কি অন্য কাজ বাদ দিয়ে প্রেজেন্টেশন শুনবেন নাকি শুনবেন না। উনি দেখবেন যে আচ্ছা আচ্ছা এটা 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 আচ্ছা আচ্ছা এটা তো আমার জানতে পারলে ভালো হতো, তাহলে একটু দেখি তো এটা আমাকে থাকতে হবে প্রেজেন্টেশনে। আবার এটার অর্ডার দেখে উনি বুঝতে পারবেন পার্টিকুলারলি যে আইটেমটার উপর ওনার আগ্রহ সেটা আছে 7 নম্বরে। তখন উনি সিদ্ধান্ত নিতে পারবেন আচ্ছা আমার তো একটা জরুরি কাজ আছে, আমি তাহলে আধা ঘন্টা পরে ঘুরে এসে জয়েন করব। এটা একটা সুবিধা। আরেকটা সুবিধা কি, আমি যেসব জিনিস বলতে চাই অডিয়েন্সের মধ্যে কিছু প্রশ্ন থাকবে। এখন যেসব প্রশ্ন তাদের মধ্যে থাকতে পারে তার অনেকগুলো উত্তর হয়তো এই মুহূর্তের কথায় তারা পাচ্ছেন না, কিন্তু সেটা হয়তো আমি 5 মিনিট বা 10 মিনিট পরে বলবো। যেমন ধরো আমি আজকে এখন এই মুহূর্তে কথা বলছি, তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে স্যার শুধু স্লাইড বানালে হবে, ওটা কালারটা কেমন হবে, হয়তো মনে প্রশ্নটা আছে। কিন্তু যদি আমার আগের ইন্ডেক্সটা তোমরা দেখেছো, তোমরা জানো যে একটা আইটেম কিন্তু কালারের উপরে আছে, সুতরাং এই প্রশ্নটা তোমার এই মুহূর্তে আসবে না। কিন্তু আমি যদি এই আইটেমটা না দিতাম এই ধরনের কিছু প্রশ্ন তোমাদের মাথায় আসতে পারতো। তো এই সুবিধার কারণে আমাদের কন্টেন্টটা দেওয়া উচিত যদি এই প্রেজেন্টেশনটা অনেক লম্বা সময় ধরে হয়। এবং এই যে একটা আমাকে অর্ডার, মানে আমরা কিভাবে প্রেজেন্টেশনটা সাজাবো, ফ্লো অফ কন্টেন্ট, মানে আমরা কিভাবে একটা কন্টেন্ট থেকে আরেকটা কন্টেন্টে সুইচ করব, এইটা অর্গানাইজড হবে আমি যখন একটা ইন্ডেক্স তৈরি করব। এটা আমাকে হেল্প করবে। আর প্রত্যেকটা স্লাইডের শুরুতে যেমন এখানে অনেক কথা আছে, এইটার একটা সামারি কিন্তু উপরে আছে। স্লাইডের উপরে যে হেডলাইনটা থাকবে সেটা আসলে একটা সামারি, এট এ গ্ল্যান্স কেউ তাকিয়ে বলতে পারবে আচ্ছা কি নিয়ে আলোচনা হচ্ছে, ও স্লাইডের স্ট্রাকচার, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন ভিতরে গিয়ে তারা দেখতে পাবেন যে কি নিয়ে কথা বলছে। সাধারণত আমরা বলি যে অ্যাটেনশনটা ধরে রাখার জন্য একটা স্লাইডে কতক্ষণ ধরে অডিয়েন্স তার ধৈর্য বা প্যাশন ধরে রাখতে পারে। হ্যাঁ, এটা নিয়ে কিন্তু অনেক, এই যে কমিউনিকেশনের পার্টনার নিয়ে কিন্তু অনেক রিসার্চ হয়, আমরা রিসার্চে কিছু আউটকামও দেবো শেষের দিকে। তো এটা অনেক রিকমেন্ডেড যে মিনিটে একটা বা দুইটা স্লাইড, তার বেশি যাতে না থাকে। কারণ খুব বেশি যদি স্লাইড সুইচ করে সেটা একটা স্ট্রেস তৈরি করবে ব্রেনের উপরে, তখন স্লাইড বোঝার চাইতে সুইচ করছে ভিডিওর মতো হয়ে যাবে। তবে হ্যাঁ, যে সবসময় যেটা করতে হবে যে মিনিটে একটা বা দুইটা স্লাইড, নট নেসেসারি। এমন কিছু তোমার ছবি থাকতে পারে, এমন কিছু জিনিস থাকতে পারে যেটা আসলে তুমি অডিয়েন্সকে খুব ভালো করে বোঝানোর দরকার নাই, কিন্তু জাস্ট আইডিয়া দেওয়া। যেমন আমি বলি যদি তোমাকে যে একটা গাড়ি নিয়ে তারা কথা বলছে, ধরো কোথাও একটা কোম্পানির একটা প্রেজেন্টেশন হচ্ছে, সেখানে পার্টিকুলার একটা গাড়ি নিয়ে তারা কথা বলবেন, এটা তাদের প্ল্যান। তখন তার হচ্ছে 1 মিনিটের মধ্যে 50টা স্লাইড দেখালেন ডিফারেন্ট টাইপের গাড়ির ছবি। এই গাড়ির ছবি কিন্তু খুব বেশি ইনফরমেশন পাস করছে না, কিন্তু অডিয়েন্সকে একটা ট্রিগার করছে, দেখেন 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 অনেকগুলা কিন্তু টাইপের গাড়ি ছিল, তাদের মধ্যে থেকে একটা প্রসঙ্গে আমি কথা বলতে চাচ্ছি, এমনটাও করতে পারে। সুতরাং
এখানে যেটা বলা আছে যে একটা বা দুইটা স্লাইড পার মিনিট, এটাই যে সব ক্ষেত্রে করতেই হবে ব্যাপারটা এরকম না, তবে এটা রিকমেন্ডেড, যেগুলো আমাদের ইনফরমেশন পাস করার দরকার পড়তে পারে অডিয়েন্সের কাছে, সেই ক্ষেত্রে আর কি। স্লাইডে যতটুকু সম্ভব পয়েন্ট আকারে লিখবে, ইতিহাস লিখবে না পুরো। কখনোই কোনো অবস্থাতে বই থেকে হুবহু দেখবে যে অনেকে তুলে নিয়ে চলে এসছে, পিডিএফ ফাইলে যা ছিল পুরোটাই কপি করে অ্যাজ ইট ইজ বইয়ের মতো নিয়ে চলে এসছে। এটা যেন কখনোই না হয়। স্লাইডে থাকবে অবশ্যই পয়েন্ট আকারে, আইটেম আকারে, এভাবে বুলেট পয়েন্ট দিয়ে। যদি কখনো এমনটা হয় যে তোমাদের পক্ষে একটা এভাবে আইটেম করা সম্ভব হচ্ছে না, একটা পুরো কোটেশন আছে, এই কোটেশনকে আংশিকভাবে উপস্থাপন করা সম্ভব না, পুরো কোটেশনটাই করতে হবে। এখন এই পুরো কোটেশনটা মনে করো যে 10 লাইন ধরে আছে, তো এই 10 লাইনের কোটেশন কেউ যদি পড়তে চায়, তুমি এটার জন্য সময় দিয়েছো কতটুকু? মিনিটে যদি 2টা স্লাইড দেখাও, যেটা আগে বললাম, তাহলে প্রতি মিনিটে সময় হচ্ছে 30 সেকেন্ড। এখন এই পুরো স্লাইডটা পড়তে যদি 30 সেকেন্ড সময় লাগে কোন একটা অডিয়েন্সে, তাহলে তোমার কথাটা কখন শুনবে? তোমার কথা শুনবে নাকি এটা পড়বে? সেটা তোমাকে ঠিক করতে হবে। তাহলে সময়টা তোমাকে তখন মেজার করতে হবে প্রপারলি, আমি এটা কতক্ষণ ধরে সময় দেখাতে পারি। এখন তোমাকে স্লাইডটা 30 সেকেন্ডই দেখাতে হবে, এর চেয়ে বেশি সময় তুমি পাচ্ছ না, এমন একটা সিচুয়েশন, তখন কি করবে? তখন এই 10 লাইনের কোটেশনের মধ্যে আবার বুলেটও করতে পারছো না, এখানে যেমন বুলেট আকারে দেখিয়েছি, তখন যেটা তুমি করতে পারবে যে সেখানে ওই কোটেশনের মধ্যে যেটা খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো আছে সেটা বোল্ড করে দেওয়া অথবা ডিফারেন্ট কালার করে দেওয়া। তাহলে অডিয়েন্স পুরো বাক্যগুলো না পড়ে, 10টা বাক্য না পড়ে শুধু ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো পড়বে। কারোর যদি খুব একান্ত ইচ্ছা থাকে পুরোটা পড়তে পারে, সেক্ষেত্রে 30 সেকেন্ডের মধ্যে দেখা যাবে যে 5 বা 10 সেকেন্ডের মধ্যে সেই ওয়ার্ডগুলো পড়া হয়ে গেল, বাকি 20 সেকেন্ড তখন তোমার কথা শুনবে। এই প্ল্যানিংটা খুব গুরুত্বপূর্ণ, যে কন্টেন্ট কি থাকবে এবং সেটা কি উপস্থাপন করতে হবে। বেস্ট হচ্ছে যদি সম্ভব হয় আইটেম 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 আকারে করা, এবং এই আইটেমগুলো একসাথে না করে আমরা যদি ওয়ান আফটার অ্যানাদার করতে পারি, এগুলো আনভিল করবে হচ্ছে, বাট ইট উইল অ্যাপিয়ার ইন এ সিকোয়েন্স ওয়ান আফটার অ্যানাদার। তাহলে কি হবে জানো, তোমার পয়েন্টগুলো কিন্তু ট্রিগার করছে। যে কোনো মুভমেন্ট আমাদের ব্রেনে বেশি ট্রিগার করে। তুমি খেয়াল করে দেখো, তুমি একটা দেয়ালে এমনি যদি তাকাও, সাধারণভাবে হয়তো কিছু চোখে পড়ছে না, খুব ছোট ছোট সূক্ষ্ম জিনিসগুলো তোমার চোখে পড়বে না, কিন্তু ছোট্ট একটা পিঁপড়া যদি মুভ করে তাহলে দেখো তোমার কিন্তু এটা চোখে পড়বে না, ছোট্ট একটা পিঁপড়া আমাদের মুভ করছে। তার মানে যে কোনো মুভিং জিনিসের জন্য আমাদের ব্রেনটা অনেক বেশি সেন্সিটিভ। সুতরাং এই বুলেট পয়েন্টগুলো যদি আমরা একসাথে না দিয়ে এগুলোর অ্যাপিয়ারেন্স যদি একটার পর একটা হয়, তাহলে সেটা আরো বেশি গ্রহণযোগ্যতা পাবে অডিয়েন্সের। আমার কথা কি শোনা যাচ্ছে? মাঝে মাঝে একটু কথা বলিও তো, আমি বুঝতে পারছি না লাইন কেটে যায় কি যায় না। শোনা যাচ্ছে। অনেক সময় কোথায় যেন হলো, কথা বলে যাচ্ছি, পরে দেখলাম যে লাইনই নাই। আচ্ছা, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, এই সাবলিস্ট যদি এটা ব্যবহার করা সম্ভব হয় তো ব্যবহার করবে, আর সাবলিস্টটা যদি মানে অ্যাভয়েড করা যেখানে সম্ভব সেখানে অ্যাভয়েড করবে। এবং যেটা করবে কি, যেমন এখানে অনেকগুলো লিস্ট হয়েছে, তারপর সাবলিস্ট, তাহলে এই অংশটুকু, এই যে আইটেম 1 এটা একটা স্লাইডে থাকলো, আইটেম 2 পুরোটা একটা স্লাইডে চলে গেল। স্লাইডগুলোকে যত পরিচ্ছন্ন এবং পরিষ্কার করা যাবে তাহলে এটা বেশি ভিজিবল হবে এবং এটার it will be more sensitive to the audience. এমটি স্পেস, এটা ব্যবহার কি করে করব? একটা স্লাইড যখন আমরা তৈরি করি, যেখানে একটা কিছু লেখা আছে, এখানেও কিছু একটা লেখা আছে, আর বাকি স্পেসগুলো হচ্ছে এমটি স্পেস। এমটি স্পেসটা কিভাবে ব্যবহার করা হবে? এই এমটি স্পেসটা ব্যবহার করার নিয়ম হচ্ছে এটা অনেক সময় হোয়াইট স্পেস বলা হয়। এই হোয়াইট স্পেস বা এমটি স্পেস যেন যতটুকু সম্ভব ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করা। কোন এই লেখাটা আমি একটু পরে এক্সাম্পল দিই, তাহলে সুবিধা হবে। আচ্ছা, যেমন এইটা কেমন লাগছে স্লাইডটা দেখতে? বলো তো, ভালো লাগছে? একটু প্রবলেম আছে কিছু জায়গায়, স্যার বাজে লাগছে, বাম পাশে একটু বেশি লাগছে। হ্যাঁ, প্রথমত হচ্ছে আমাদের এই যে অনেক কথা, এটা আসলে মেসেজটা কি আমরা ধরতে পারছি না।
অনেক কথাবার্তা আছে, মূল মেসেজটা ধরা যায় না। সুতরাং প্রথমত আমার স্যার প্রচুর কথা আছে স্যার, প্রচুর কথা করা যায় না সব সময় হচ্ছে আমাকে দিতে হবে বুলেট আকারে, পয়েন্ট আকারে। মোর ওভার দেখো এই যে অ্যালাইনমেন্ট ঠিক নাই, হোয়াইট স্পেসটা বলেছি ডিস্ট্রিবিউশন সেম সুন্দর হতে হবে। এইখানে হোয়াইট স্পেস যেভাবে আছে যে এই বাঁদিকে দেখো ইউনিফর্ম হোয়াইট স্পেস, আবার এখানে হোয়াইট স্পেসটা দেখতে খারাপ লাগছে। এই যে এই জায়গায় কতটুকু সাদা দেখো, ফাঁকা ফ্রি স্পেস পড়ে আছে, এখানে ফ্রি স্পেস, অথচ এই জায়গাটা অনেক বেশি কনজেস্টেড হয়ে গেছে, তাই না? এই ডিস্ট্রিবিউশনটা আচ্ছা, এই স্লাইডটা কেমন লাগছে, ভালো না খারাপ? হ্যালো, স্যার। এটাও তো ভালো লাগছে না স্যার, প্রথম প্রচুর পিকচার, তারপরে ভালো লাগে না ইনফরমেশন খারাপ লাগে? এটা খারাপ স্যার, স্যার খারাপ স্যার। কম্পারেটিভলি ভালো এটা কম্পিটিটিভ, ওইটার চেয়ে ভালো, ওইটার চেয়ে একটু ভালো, কিন্তু তাও দেখো এখানে এত বেশি স্যার, ইনফরমেশন comparatively দিয়েছে। কিছুটা ভালো, কিন্তু স্যার তবুও একটা কত ভালো স্লাইডের লাগছে মতো হয় না আর কি। না, এটা ভালো হয়নি, কারণ এত বেশি ইনফরমেশন দিয়েছে যে এটা প্রত্যেকটা অংশকে আলাদা আলাদাভাবে হৃদয়গ্রাহী করা অনেক কঠিন কাজ। এটাকে বোঝা বা মানে এটার প্রতি মনোযোগ ধরে রাখা, এটা অনেক কঠিন কাজ। এবং যখন আলোচনা হবে তখন কোন ছবি নিয়ে আলোচনা হচ্ছে এটা অডিয়েন্সের পক্ষে বোঝা অসুবিধা হবে, বারবার পয়েন্টারকে মুভ করাতে হবে, এটা যেমন ছোট হয়ে গেছে এটা দেখতে অসুবিধা। হ্যাঁ, তো এইটাকে আমরা কি সুন্দর করতে পারি, দেখো এই স্লাইডটাকে আমরা একটু চেঞ্জ করব, একটা পয়েন্ট দিব এট এ টাইম। এখানে অনেকগুলো পয়েন্ট চলে এসছে, এই যে এ বি সি অনেকগুলো, সেটা না করে আমরা করব হচ্ছে একটা পয়েন্ট এট এ টাইম। আচ্ছা আচ্ছা, এবং হচ্ছে অ্যানিমেশনটা দেওয়ার চেষ্টা করব। আমরা কি বললাম একটু আগে, যে কোনো মুভিং অবজেক্টের প্রতি আমাদের ব্রেন বেশি সেনসিটিভ, বেশি রিকগনাইজ করতে পারে অনেক বেশি ভালো, যার ফলে আমরা যদি অ্যানিমেশন দেই তাহলে ধরো যে অডিয়েন্স এটা আরো বেশি মনোযোগ দিয়ে শুনবে। এটা এই ব্যাপারটা কখন গুরুত্বপূর্ণ জানো, যেমন ধরো সারাদিন ধরে একটা জায়গায় প্রেজেন্টেশন হচ্ছে, সকাল 8টা থেকে শুরু হয়েছে সন্ধ্যে 6টা পর্যন্ত, তোমার প্রেজেন্টেশনটা পড়লো হচ্ছে দুপুর 3টার সময় 4টার সময়, তখন যারা অডিয়েন্সটা থাকবেন তাদের সবাই কিন্তু একটু ঘুম ঘুম ভাব চলে আসছে। হ্যাঁ, তুমি যদি গতানুগতিক স্টাইলে একটা স্লাইড করে দাও তাহলে ওনারা কিন্তু খুব বেশি এটা আগ্রহী হবে না, একটা জীবনী জীবনী ভাব থাকবে। আর তোমার যদি স্লাইডটা এনিমেট করে, এটা যদি ট্রান্সলেট করে, রোটেট করে, হঠাৎ করে চোখের সামনে পড়ে, আচ্ছা কি হলো, ও আচ্ছা কি বলছে কি বলছে, ও আচ্ছা, ব্যাপারটা এরকম করবে। কিন্তু এই অ্যানিমেশনটা হতে হবে হচ্ছে অবশ্যই সীমিত এবং পরিশীলিত, যেটুকু হলে ভালো লাগবে। হ্যাঁ, এখানে একটা ছোট্ট গল্প বলি, গল্পটা বলে সুবিধা হবে। তোমরা কখনো কখনো দেখবে যে কোনো কোনো স্লাইড প্রচুর অ্যানিমেশন দিয়েছে, প্রত্যেকটা স্লাইডে ট্রান্সলেট করছে। ট্রান্সলেট মানে তো বোঝো তাই না, ঘুরছে আর কি স্লাইডটা, যে বাঁ থেকে ডানের দিকে, এটা কি বোঝো ট্রান্সলেট করা কাকে বলে? জি স্যার। আচ্ছা, ট্রান্সলেট করছে। অথবা প্রচুর অ্যানিমেশন, প্রত্যেকটা এখানে যে প্রত্যেকটা টেক্সট আছে প্রত্যেকটা অ্যানিমেট করে আসছে, প্রত্যেকটা আবার মানে তোমার লেটার ওয়াইজ অ্যানিমেট করছে, আবার সেন্টেন্স ওয়াইজ অ্যানিমেশন হচ্ছে। হ্যাঁ, এটা কি ভালো লাগবে এত অ্যানিমেশন? ভালো লাগবে না, প্রথমত সময় লাগবে এবং এটা স্ট্রেস তৈরি করবে। সীমিত যে কোনো জিনিসই কিন্তু ভালো লাগে। তোমরা কি ট্রয় সিনেমাটা দেখেছো? ট্রয়, জি স্যার। হেলেনের নাম শুনছো? জি স্যার। খুব সুন্দরী ছিলেন না হেলেন? জি স্যার। তো ট্রয় কে লিখেছিলেন, ট্রয় জানো, বলতে পারবে? সিনেমা এটা কার লেখা উপন্যাসটা? না স্যার। এই তোমাদেরকে বলেছিলাম যে শুধু এই যে সিএসসি পড়লে হবে না, হ্যাঁ মাঝে মাঝে হিস্ট্রি পড়তে বলেছি, ইকোনমিক্স পড়তে বলেছি, সোসিওলজি, সাইকোলজি সব পড়তে হবে, কিন্তু অল্প অল্প করে পড়বে। হ্যাঁ, যেগুলো ভালো লাগে ফেসবুকে পাওয়া যায়, বিভিন্ন পাওয়া যায়, ওই অংশগুলো পড়বে মাঝে মধ্যে। এটা হচ্ছে ইলিয়াডের 3টা পার্ট ছিল। বলো। সরি স্যার, সরি স্যার, এইভাবে। আচ্ছা, তো ইলিয়াডের 3টা পার্ট ছিল। হ্যাঁ, ইলিয়াডটা লিখেছিলেন হচ্ছে মহাকবি হোমার। হোমারের নাম শুনেছো? ওনাকে মহাকবি বলা হয়। হোমারের নাম শুনেছো? হোমার না স্যার। বলে কি? তোমরা আরো পড়াশোনা করতে হবে, কিন্তু শুধুমাত্র কনফাইন্ড হয়ে যাবেন একটা জায়গায়, ঠিক আছে? তো হোমারকে মহাকবি বলা হয়, উনি ইলিয়াড লিখেছিলেন, ইলিয়াডের কারণে মহাকবি বলা। তো মহাকবি হোমার লিখেছিলেন। তো উনি ওই একটা জায়গায় কমেন্ট করেছিলেন যে হেলেন সম্পর্কে। উনি বলেছিলেন যে হেলেন তো খুবই সুন্দরী ছিলেন, তো হেলেনের গালে নাকি একটা তিল ছিল। হোমার বলেছিলেন যে এই তিলের কারণে
হেলেনকে এত সুন্দর লাগে, আমি যদি ট্রয়ের রাজা হতাম, শুধুমাত্র ওই তিলের সৌন্দর্যের জন্যই আমি পুরো ট্রয়টা হেলেনকে দিয়ে দিতাম। এখন আমার প্রশ্ন হচ্ছে, হেলেনের গালে যদি অনেক তিল থাকতো তাহলে উনি এই কথা বলতেন? না। স্যার তখন খারাপ দেখা যাচ্ছে। তখন বলতো যে বসন্ত হয়ে গেছে। জি স্যার। ঠিক আছে? তাহলে যে কোনো জিনিস সীমিত আকারে অনেক সুন্দর লাগতে পারে, পরিশীলিত মার্জিত প্রেজেন্টেশনটা অনেক সুন্দর হতে পারে। শুধু অ্যানিমেশনটা অবশ্যই তোমরা ব্যবহার করবে, কিন্তু এটা যেন কখনোই টু মাচ না হয়, অনেক বেশি না হয়। অনেক বেশি হলে সেটা কিন্তু আর গ্রহণযোগ্যতা পাবে না, গ্রহণযোগ্যতা হারিয়ে যাবে। সুতরাং আমরা যে স্লাইডটাকে বলছিলাম একটু রিলেটিভলি ভালো, তাও আমাদের খুব একটা পছন্দ হয়নি। এই পছন্দ হয়নি জায়গাগুলো আমরা দেখো ঠিক করতে চাই কিভাবে। প্রত্যেকটা স্লাইড অল্প অল্প করে পয়েন্ট দিব, একটা বা দুইটা করে পয়েন্ট দিব। সবসময় যে এমন নয় যে অনেক কথা বলতে হবে, হ্যাঁ, কখনো কখনো কিন্তু না বলা কথা অনেক বড় বেশি কথা বলা হয়ে যায়। হ্যাঁ, অল্প কথায় অনেক কিছু এক্সপ্রেস করতে পারে। যেমন এই স্লাইডটা ছিল, ওকে, এ দেখো, এটাকে আমরা ব্রেক করছি, দেখো তেমন ভালো হলো আগের চাইতে। এই যে দেখো, এই যে ইনফরমেশনগুলো ছিল, এই যে এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট, এই যে এইটা একটা পার্ট, তাই না? তো এই পার্টি রিলেভেন্ট তথ্যগুলো কিন্তু এখানে আছে, টেক্সটগুলো এখানে আছে। আমরা দুটো মিলিয়ে যেটা করলাম, ছোট ছোট ভাগে ভাগ করে ফেললাম। এখন কেমন লাগছে? এখন আর কি চোখে পরিষ্কার সমস্যা লাগছে হচ্ছে না। স্যার। এখন পরিষ্কার লাগছে না? জি স্যার। বুঝতে সুবিধা হচ্ছে। বুঝতে সুবিধা হচ্ছে। এই হোয়াইট স্পেস তার মানে হচ্ছে তোমার তো এই ওয়ার্ডের কিছু, সরি, পাওয়ার পয়েন্টের স্লাইড বানানোর জন্য তো আলাদা কাগজ কিনতে হচ্ছে না, ঠিক আছে? সুতরাং একটা স্লাইডের ভিতরে অনেক বেশি ছবি, অনেক বেশি কন্টেন্ট না দিয়ে এটাকে পৃথক করে ফেলো, আলাদা আলাদা স্লাইডে নিয়ে যাও, তাহলে বিষয়টা অনেক পরিচ্ছন্ন হবে দেখতে। ওকে, বোঝা গেল? আচ্ছা, এরপরে আসছে যে ফন্ট, কালার, ব্যাকগ্রাউন্ড এন্ড গ্রাফিক্স। ফন্ট কোনটা ব্যবহার করব? ফন্টটা ওই যে শুরুর দিকে বলা হয়েছিল, কি বলা হয়েছিল, রুমের সাইজ কত বড়, এটাকে ছোট না বড়। রুমের সাইজ যদি অনেক বড় হয় তাহলে তোমাকে মাথায় রাখতে হবে যেন অনেক দূর থেকে দেখতে পায়, তখন কিন্তু তোমাকে ফন্ট সাইজটা রিলেটিভলি বড় করতে হবে। এখানে 18টা বলা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড, এটা কখনো 20, 30, 40ও হতে পারে, ঠিক আছে? আবার রুমের সাইজ যদি ছোট হয়, দেখতে পাচ্ছ যে একটা আমাদের কনফারেন্স রুমের মতো একটা ছোট্ট জায়গা, যেখানে টোটাল অডিয়েন্স হচ্ছে মাত্র 20 জন, 15 জন, সেখানে তুমি ফন্ট একটু ছোট করলেও কোনো সমস্যা নাই, সবগুলো রিলেভেন্ট কিন্তু। হ্যাঁ, উদ্দেশ্য থাকবে হচ্ছে পড়া যেন যায়। সাধারণত ক্যাপিটাল ফন্ট ব্যবহার করে, ক্যাপিটাল ফন্টগুলো কি পড়তে, এটা দেখো পড়তে ভালো লাগছে, কমফোর্ট ফিল করছো? স্যার কিছু ক্যাপিটাল হলে বেশি ভালো হতো স্যার। হ্যাঁ, এই শুধু ক্যাপিটাল যদি হয়ে যায় এটা কিন্তু পড়তে ভালো লাগে না, বা পড়া একটু কষ্টকর হয়। বা এই যে ফন্টটা দেখো, এটা বোল্ড টাইপ যে ফন্টটা, এই ফন্টটা কিন্তু পড়তে কষ্ট হচ্ছে। তাহলে ফন্ট চুজ করাটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, যেন পরিচ্ছন্ন ফন্ট হয়। আর সাধারণত মানে রিকমেন্ড করা হয় টাইমস নিউ রোমান অথবা তোমার এরিয়াল ফন্টটা হচ্ছে অনেক আর কি পরিচ্ছন্ন এবং স্পষ্ট। হ্যাঁ, এই যে শেরিফ ফন্টটা, এই শেরিফ ফন্টটা তো অনেক স্পেস নেয়। হ্যাঁ, যেমন এটা এরিয়ালটা দেখো, এরিয়ালটা অনেক পরিচ্ছন্ন না, অনেক ডিস্টিংক্ট, মানে প্রত্যেকটা লেটার হচ্ছে অনেক ডিস্টিংক্ট, অনেক দূর থেকে এটা দেখা যায়। কিন্তু এই ফন্টটা একটু পেঁচানো, এই ফন্টটা একটু পেঁচানো, বুঝছো? এই পেঁচানো ফন্টগুলো একটু অ্যাভয়েড করা ভালো। হয়তো একটা দুইটা কোনো জায়গায় স্টাইলের জন্য ব্যবহার করলে, কিন্তু জেনারেল যে মেসেজগুলো দেওয়া হবে সেসব জায়গাটা অ্যাভয়েড করা ভালো আর কি। কালার হচ্ছে আমরা কি কালার ব্যবহার করব, এইটা কিছু সায়েন্টিফিক ফাইন্ডিংস আছে রুম সাইজের উপর নির্ভর করে। স্যার তবে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলো। স্যার আমার সম্পূর্ণ প্রেজেন্টেশনে কি স্যার ফন্ট কি মানে একই থাকতে হবে নাকি নট আপনি নেসেসারি, কি- নট নেসেসারি, নট নেসেসারি স্যার, একই ফন্ট রাখতে হবে। তবে খুব বেশি চেঞ্জ করবে না, খুব বেশি চেঞ্জ দেখতে ভালো লাগবে না, জি স্যার, ঠিক আছে? জি স্যার, যদি এটা ফন্টটা তুমি কখন চেঞ্জ করবে, চেঞ্জ করবে যেমন এইখানে, যেমন এই জায়গাটাতে আমার যে তথ্যগুলো, আমি যে জিনিসগুলো বলতে চেয়েছি তার মধ্যে হয়তো বা এই ওয়ার্ড দুটা খুব গুরুত্বপূর্ণ, তাহলে এই দুটো ওয়ার্ডকে ডিফারেন্ট ফন্টে লিখতে পারি, এটার কালার চেঞ্জ করে দিতে পারি, এটা বোল্ড করে দিতে পারি, ঠিক আছে? When you want to make something different from others, only then you can change the size of the font, type of the font and everything regarding the fonts. যদি দরকার পড়ে তাহলে সেটা করবে, অবজেক্টিভটা যেন পরিষ্কার থাকে।
জি স্যার বুঝছি। তবে মূল যে জায়গাটা কালারের ক্ষেত্রে যে মূল যে জায়গাটা সেটা হচ্ছে হাই কন্ট্রাস্ট কালার হতে হবে। হাই কন্ট্রাস্ট মানে হচ্ছে লাইট ব্যাকগ্রাউন্ড ডার্ক কালার অথবা হচ্ছে ডার্ক ব্যাকগ্রাউন্ড লাইট কালার, যেন মানে ফোরগ্রাউন্ডে যেটা থাকবে যে কালারগুলো সেটা খুব স্পষ্ট করে বোঝা যায়। এটা মানে অনেক সময় বলা হয়, এটা নেসেসারি না, হ্যাঁ, যে ব্লু হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করা, এটা অনেক ক্ষেত্রে রিকমেন্ড করে। সবসময় যেটা করতে হবে তা না, তোমরা করতে পারো। তবে তোমার যে আবার কখনো কখনো এটা একটা মানে একটা স্টাইল আর কি, ধরো যে একই ধরনের জিনিস তুমি প্রেজেন্ট করছো, মানে একই ধরনের কন্টেন্ট আর কি, তার মধ্যে একটা কন্টেন্টের ডিটেলস হচ্ছে আরেকটা কন্টেন্ট। যেমন ধরো যে এখানে একটা লাইন আছে ফর এক্সাম্পল, এই যে প্রথম লাইনটা, এইটা একটা কিছু বলছে এবং এইটার ডিটেলস হচ্ছে ধরো এখানে 3-4টা পয়েন্ট আছে। তখন অনেক সময় করা হয় কি, যে এই যে লেবেলিং বা টাইটেলিং যে কন্টেন্টটা ছিল সেটাকে একটা লাইট কালার দেওয়া হয়, আর এটাকে দেওয়া হচ্ছে ডার্ক কালার। তার মানে কোন একটা টাইটেল বা সাবটাইটেল একটু লাইট কালার করা হলো, এবং এটা যখন ডিটেলস আসছে অনেক বিস্তৃত আকারে তখন সেটাকে ব্লু কালার করা হলো। এগুলো কিছু টিপস দেওয়া, এই টিপস গুলো যে মানে একদম বাইবেলের পার্ট এইভাবেই ফলো করতে হবে ব্যাপারটা কিন্তু তা না। জি স্যার বুঝছি স্যার। এই কালার গুলো কেমন লাগছে, ভালো লাগছে? না স্যার, স্ট্রেস তৈরি করতেছে। খুব স্ট্রেস পড়তেছে তাই না? এই কালার গুলো ব্যবহার করবে না, রিকমেন্ডেড কালার যেগুলো আছে সেগুলো ব্যবহার করবেন। যেমন প্রথমটা হলুদ, বোঝাই যাচ্ছে না, এই যে এইটা এই যে লাইট কালারের এগেইনস্টে লাইট কালার হয়ে গেছে, এটা কিন্তু বোঝা খুব কষ্টকর। হ্যাঁ, এই কালারগুলো অ্যাভয়েড করবে। এটা কেমন লাগছে? আগে ছিল হচ্ছে তোমার ওই লাইট ব্যাকগ্রাউন্ড আর এটা হচ্ছে ডার্ক ব্যাকগ্রাউন্ড, কিন্তু কি হয়ে গেছে এটা? স্যার ভালো আরো লাগছে? স্ট্রেস তৈরি করছে স্যার। আরো এটা ভালো লাগছে না, এত কালারফুল। আর একাডেমিক, আচ্ছা তারপর হচ্ছে প্রেজেন্টেশনে আরো কিছু ব্যাপার আছে। তোমার ধরো যে একাডেমিক প্রেজেন্টেশন যদি হয় তাহলে কালার ব্যবহার খুব কম হবে, মানে অনেক কালার দিয়ে এটা বর্ণিল কিছু করার দরকার নাই, এটা ভালো না। আবার যদি ধরো যে তোমার একটা কোনো বিনোদন প্রোগ্রামের একটা প্রোগ্রাম হচ্ছে, হ্যাঁ, সেটা প্রেজেন্টেশন হচ্ছে, কালচারাল প্রোগ্রামের একটা প্রেজেন্টেশন হচ্ছে, সেটা যদি আবার সাদামাটা হয় সেটা আবার ভালো হবে না। সুতরাং তোমার ওই যে প্রথম যে 6টা পয়েন্ট ছিল, কাদের জন্য করছি, কেন করছি, ওইখান থেকে তোমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমি এটা কি খুব কালারফুল করব নাকি এটা হচ্ছে খুব অল্প কালারের লাইট কালারের করব। এটা মাথায় রাখতে। যেমন এটা হচ্ছে একাডেমিক প্রেজেন্টেশন, তার মধ্যে একজন বাঁশি নিয়ে লাভ দিল, শুনতে ভালো লাগলো? ভালো লাগলো না। হ্যালো? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, কি ভালো হলো বিষয়টা? না স্যার। ভালো হলো না, তাহলে এটা কিন্তু করা যাবে না, ঠিক আছে? আর অনেক সময় আমি এই যে বিভিন্ন প্রেজেন্টেশনে দেখি, অনেক যখন ক্লাস নিই আর কি, দেখা গিয়েছে যে একাডেমিক প্রেজেন্টেশন মাঝখানে একটা কোনার দিকে একটা গোলাপ ফুলের ছবি দিয়ে দিয়েছে, একটা গোলাপ ফুলের পাপড়ি। তো একাডেমিক প্রেজেন্টেশনের সাথে গোলাপ ফুলের পাতার তো কোনো লিঙ্ক নাই, কোনো রিলেশন আছে? রিলেভেন্ট এটা না। এটা যদি বোটানির কোনো প্রেজেন্টেশন হয় এবং সেক্ষেত্রে যদি গোলাপ ফুলের পাপড়ির যদি কোনো সম্পর্ক থাকে তাহলে সেটা হতে পারে। আবার কেউ দেখা যাচ্ছে একটা তোমার কি রজনীগন্ধার স্টিক একটা স্লাইডে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করেছে, সব জায়গায় হচ্ছে এদিকে একটা রজনীগন্ধার স্টিক আছে রাইট, মানে রাইট সাইডে ভার্টিক্যালি। তো এটাও তো রজনীগন্ধার স্টিক তো রিলেভেন্ট না। আমি পড়াচ্ছি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, তার সাথে রজনীগন্ধার সম্পর্ক কি? তো সবসময় যেন এটা প্রাসঙ্গিক হয়। আমরা যে সবই কন্টেন্ট ব্যবহার করি না কেন, যে ছবি দেই না কেন, যে ব্যাকগ্রাউন্ডটি ব্যবহার করি না কেন, সেটা যেন অবশ্যই প্রাসঙ্গিক হয়, অপ্রাসঙ্গিক যাতে না হয়। যেমন এইটা আচ্ছা, কালারের কথা বলছিলাম, যেহেতু এই কালারটা ভালো লাগছে না, এটা অনেক স্পষ্ট তাই না, এটা ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, এখানে অনেকে বলেন এটা যে হচ্ছে যে যদি তোমার বড় রুম হয় সেক্ষেত্রে ডার্ক কালার হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর ফোরগ্রাউন্ডে হচ্ছে লাইট কালার, ঠিক আছে? আর রুম যদি ছোট হয় সেক্ষেত্রে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে লাইট কালার আর ফোরগ্রাউন্ডে হচ্ছে ডার্ক কালার। এটা ওই যে বললাম না যে কমিউনিকেশনের এই পার্টগুলো নিয়ে অনেক গবেষণা হয়, যারা গবেষণা করেছেন তাদের এগুলো কিছু ফাইন্ডিং, ওই যে অডিয়েন্সের কাছ থেকে তারা হয়তো ফিডব্যাক নিয়েছেন, নিয়ে একটা কিছু আমাদের জানাচ্ছেন আর কি। এটা সুতরাং একটা রিকমেন্ডেশন মনে রাখার জন্য। গ্রিন, এই যে রেড গ্রিন কম্বিনেশন, এটা খুব একটা ভালো না। রেড গ্রিন কম্বিনেশনটা কিন্তু যারা ব্লাইন্ড পিপল আছে, কালার ব্লাইন্ড আর কি, ব্লাইন্ড না কালার ব্লাইন্ড, কালার ব্লাইন্ড পিপলদের জন্য এটা দেখতে খুব অসুবিধা হয়। দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে বাট মানে সমস্যা হচ্ছে, খুব চাপ পড়তেছে আর কি। সুতরাং যেগুলো হচ্ছে এগুলো কিছু লিস্ট আছে কিন্তু, যে কালার ব্লাইন্ডদের জন্য কোন কোন কম্বিনেশন কালার গুলো খুব স্ট্রেস তৈরি করে। তো আমরা যেহেতু একটা জেনারেল প্রেজেন্টেশন তৈরি করব, সুতরাং যে কালার সেটটা বা যে কালার কম্বিনেশনটা সবার জন্য
সহ্য করার মতো হবে বা উপভোগ হবে, সেই কালারগুলোই আমরা সেই কালার সেটটা ব্যবহার করব। যেমন এই কালার সেটটা ভালো না, এটা ভালো লাগছে, না স্যার। এটা ভালো লাগছে না, এটা এটা ভালো লাগছে না, না স্যার। দুইটাই লাইট হয়ে গেছে। জি। আমরা বলছি ডার্কের এগেইনস্টে যেন লাইট থাকে বা লাইটের এগেইনস্টে যেন ডার্ক থাকে, কন্ট্রাস্ট যেন হাই হয়। গ্রাফটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। যেমন এখানে দেখো আমি একটা টেবিল দিয়েছি, টেবিলে বলা হচ্ছে যে বিভিন্ন মাসে একটা আইটেম, এখানে এটা বলের আর কি, ব্লু বলস আর হচ্ছে রেড বলস, এই দুটো আইটেমের সেলস এর কি অবস্থা। এখান থেকে কি বুঝতেছো তোমরা, দেখো তো কি ইনফরমেশন পাচ্ছ? স্যার কোন কোন মাসে কোন বলগুলোর কি হ্যাঁ, বেশি? কোনটার বেশি হয়েছে কোন মাসে? স্যার জানুয়ারিতে হচ্ছে রেড বেশি, ফেব্রুয়ারিতে রেড বেশি, মার্চে ব্লু সবগুলো বেশি। দেখে কষ্ট করে বুঝতে হচ্ছে। কষ্ট করে বুঝতে হচ্ছে। আমি যদি একটা গ্রাফ দিতাম তাহলে ভালো হতো না? স্যার একটা পাই চার্ট দিলে আরো সুবিধা হতো। পাই চার্টের চাইতে গ্রাফ দিলে বুঝতে হবে, যাতে কম্পেয়ার করতেছি। পাই চার্টটা ব্যবহার করা হচ্ছে যদি আমাদের পার্সেন্টেজ বোঝানোর জন্য, ঠিক আছে, কিন্তু দুইটা পাই চার্ট তুমি কম্পেয়ার করতে পারবে না। যেমন এখানে কিন্তু কম্পেয়ার করা যাচ্ছে, এই যে এটা ছিল ব্লু এর হাইট এই জায়গায়, এই সময় হাইটটা একটু বেড়েছে, এই সময় হাইটটা একটু কমেছে। তুমি যদি পাই চার্ট করো তাহলে কম্পেয়ার করতে পারবে? স্যার তাহলে যদি একটা হয় তাহলে পাই চার্ট ব্যবহার করা যেতে পারে, একটা মাসে একটা যদি হতো তাহলে করা যেত, রাইট। কিন্তু যখন আমি একাধিক মাসের কম্পেয়ার করতে চাচ্ছি তখন পাই চার্ট করতে পারবো না, তখন হচ্ছে বার চার্ট, একদম চোখে গিয়ে পড়বে। এবং এই বার চার্ট করার সময় যে এই লাইনগুলো আছে, এটাকে বলছি আমরা হচ্ছে অ্যাক্সিস, মেজর অ্যাক্সিস, মাইনর অ্যাক্সিস। তো এই লাইনগুলো সবসময় যে এই গ্রিড লাইন আর কি, এই গ্রিড লাইনগুলো যে সবসময় ব্যবহার করতে হবে এটা জরুরি না। যেমন ধরো যে এটা একটু পরিচ্ছন্ন আছে, পরেরটা কিন্তু পরের স্লাইডটা হচ্ছে আরো কমপ্লেক্স হয়ে গেছে, কারণ এখানে তোমার হচ্ছে মেজর গ্রিড এবং তোমার হচ্ছে মাইনর গ্রিড, হ্যাঁ, দুটোই ব্যবহার করা হয়েছে, যার ফলে এটা দেখতে কষ্ট হচ্ছে না। প্রথমটা রিলেটিভলি পরিচ্ছন্ন, তোমরা মনে করো যদি করো যে আরো পরিচ্ছন্ন করবো, এটা আরো কমিয়ে দিতে পারো। এখানে যে স্কেলিং আছে প্রত্যেকটা 10-10 করে, এটা 25 করে দাও, 25 করে দিলে মাত্র 4টা গ্রিড লাইন হবে। বুঝতে পারছো? উদ্দেশ্য হচ্ছে পরিচ্ছন্ন প্রেজেন্টেশন। আর শেডিংটা অ্যাভয়েড করা, এই যে শেডিং করার জন্য এটা আরো বেশি অপরিচ্ছন্ন হয়ে গেছে, এই যে গ্রাফের যে শেডিংটা যদি দরকার না পড়ে তাহলে আমরা শেডিংটা অ্যাভয়েড করব আর কি। আচ্ছা, স্পেলিং এন্ড গ্রামার এটা খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, বিশেষ করে গুরুত্বপূর্ণ টার্মগুলো চেষ্টা করা হবে যেন কোনো ধরনের স্পেলিং মিস্টেক না থাকে। তো আমরা যে সফটওয়্যারগুলো ব্যবহার করি, মাইক্রোসফটের ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট যেটাই ব্যবহার করি না কেন, এটাতে একটা সুবিধাই আছে, আমরা অটো স্পেল দিয়ে দিতে পারি, তো অটো স্পেলিং চেক হতে পারে। যদিও মাঝে মধ্যে কিছু স্পেলিং এর ঝামেলা হয়, সেগুলো তোমরা গুগলে গিয়ে দেখে নিবে, ডিকশনারি অথবা গুগল ট্রান্সলেট থেকে পরিষ্কার হয়ে নিবে। যে শব্দগুলো বোঝা যাচ্ছে না বা যে শব্দগুলো কনফিউশন আছে, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, ডিকশনারিতে পাওয়া যাচ্ছে না, কিংবা তোমার ধরো যে গুগল ট্রান্সলেটে কোনো জায়গায় আমরা হেল্প পাচ্ছি, সেগুলো অ্যাভয়েড করব। সব কন্টেন্টই আমাকে দেখাতে হবে সেটা তো জরুরি না, যেটা আমাদের বোঝার সুবিধা এবং বোঝানোর সুবিধা, এই দুটোই আমাদেরকে দেখাতে হবে। স্পিক্স নিয়ে আমাদের একটা কথা আছে, যখনই কথা বলতে বলা হয় তখনই একটা ভয় কাজ করে, তাই না? তুমি দাঁড়িয়ে যখন কথা বলবে আর উল্টো দিকে 50 জোড়া 100 জোড়া চোখ তোমার দিকে তাকিয়ে আছে, এটা খুব ট্রাবল আর কি কথা বলার সময়, বুঝতে পারলে? প্রথম প্রথম খুব সমস্যা হয়। বোঝার উপায় কি, যে ধরনের উৎকণ্ঠা আছে কিনা বোঝার কিছু সাইকোলজিক্যাল টিপস আছে। যদি তোমাকে বলা হয় যে তুমি কি রেডি, আর ইউ রেডি টু গিভ ইউর প্রেজেন্টেশন, যদি রেডি থাকো ইয়েস স্যার আই এম রেডি, আর যদি না থাকে আমরা কি বলি জানি, তুই কি আজকে রেডি হয়েছো, প্রেজেন্টেশনটা এখন দিতে পারবে? বলছে জি স্যার আমি তো করেছি স্যার, ওই স্লাইড স্যার 40টা হয়েছে, কালকে আবার স্যার কারেন্ট ছিল না, তার মধ্যেও স্যার করলাম স্যার, সকালে কিছু ডিস্টার্ব করছিল, আমি স্যার ব্যাকআপও নিয়ে এসেছি আর কি, পেন ড্রাইভে আর কি, সমস্যা নেই স্যার দিতে পারবো। এই এত কথা বলার অর্থ হচ্ছে একটু সমস্যা আছে, মনের ভিতরে কিন্তু একটা চাপ কাজ করছে। এই কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। মাঝে মাঝে একটা মেসেজ আসতেছে যে ইন্টারনেট কি সমস্যা হচ্ছে, তোমরা কি মেসেজটা দেখতে পাচ্ছ? নিশ্চয়ই না স্যার। আমার কাছে এখানে একটা মেসেজ আসতেছে যে কানেকশনের সমস্যা। আচ্ছা, যাই হোক, বোঝা গেল যে আসলে আমাদের মধ্যে চাপ আছে কিনা। হ্যাঁ, এটা কিন্তু একটা খুব বোঝার উপায়। যার কোনো চাপ নাই, জিজ্ঞেস করার সাথে আর ইউ রেডি, ইয়েস স্যার আই এম রেডি। আর চাপ থাকলে তখন অনেক কথা, যে স্যার না স্যার আছে স্যার, ওই করেছি তো স্যার, স্যার 30টা স্লাইড কিন্তু করেছি, আপনি 40টা বলেছিলেন, তা কারেন্ট ছিল না তো আসলে, আর ওইটা স্যার বই মানে পাই নাই স্যার আসলে, পরে আমি বন্ধুর কাছ থেকে নিয়েছি,
তো আজকে স্যার অমুককে বলেছিলাম, ও পেন ড্রাইভে একটা জিনিস দেওয়ার কথা ছিল, যাই হোক স্যার মোটামুটি স্যার রেডি স্যার, পারবো স্যার। এটার মানে হচ্ছে আসলে সে পুরোপুরি রেডি না, মনের ভিতরে একটা চাপ কাজ করছে। হ্যাঁ, তো এই চাপ থেকে উপায়টা কি বের হয়ে আসার? এই চাপ থেকে বেরিয়ে আসার উপায় হচ্ছে তোমাকে প্র্যাকটিস 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 এন্ড প্র্যাকটিস প্র্যাকটিস করতে হবে। কোথায় প্র্যাকটিস করতে হবে? তুমি নিজে নিজে প্র্যাকটিস করবে, তুমি নিজের কথা নিজে রেকর্ড করবে ফোনে। এখন তো সুবিধা হয়েছে, আমরা যখন পড়াশোনা করি যে তখন তোর ফোন টোন ছিল না, বা এরকম রেকর্ডারও ছিল না, ঠিক আছে? এখন তো এগুলো সুবিধা আছে, তোমরা হচ্ছে ল্যাপটপের সামনে বসে রেকর্ড করবে যা যা বলছো, এটা রেকর্ড করবে, কথা শুনবে, কথা শোনার পরে বুঝতে পারবে যে উচ্চারণে কোথায় কোথায় সমস্যা ছিল, সেগুলো ঠিক করতে হবে। এরপরে কখন কোন কথাটা বলতে হবে, কোথায় বলা যাবে না, বেশি দ্রুত বলা হয়ে গেছে কিনা, আরেকটু আস্তে বলতে পারলে ভালো হতো, দিস এন্ড দ্যাট। যত বেশি প্র্যাকটিস করবে তোমার হচ্ছে কোয়ালিটি তত বেশি উন্নত হবে, ঠিক আছে? সুতরাং যাওয়ার আগে মেইন সমস্যা হয়ে যায় যদি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ হয়, এটা একটা আসলে আমাদের সমস্যা হয়ে যায় অনেকেই। যেমন আমারই হয় স্যার, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, যেমন বাংলায় আমরা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, এখন যদি স্যার ইংলিশে প্রেজেন্টেশন দিতে হয় তখন তো একটু আমাদের সমস্যা। হ্যাঁ, এটা 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 কুইট ন্যাচারাল, মানে তুমি যেটা সমস্যা বলছো এটা একেবারে একটা কমন সমস্যা, এটা সবার জন্যই সত্যি। তো সমাধানটা কি? সমাধান হচ্ছে কিন্তু একটাই, প্র্যাকটিস প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস, একটাই সমাধান, এর বাইরে কিন্তু সমাধান নাই। এবং তোমার কাছে আজকে যেটা মনে হচ্ছে যে আমি ইংরেজিতে কথা বলতে পারছি না, আমি ড্যাম শিওর যে তোমরা প্র্যাকটিস করলে একসময় মনে হবে যে তোমাদের দেখে সবাই তাকিয়ে থাকবে, বা কি সুন্দর করে কথা বলে। এটা অন্য কিছুই না, যারা এই স্কিলটা ডেভেলপ করেছে তারা বেশি প্র্যাকটিস করেছে, আর যাদের এই স্কিলের সমস্যা আছে তারা কম প্র্যাকটিস করেছে বা প্র্যাকটিস করে না। এটা হচ্ছে পার্থক্য, অন্য জায়গায় পার্থক্য নাই। আচ্ছা, কোন কোন ক্ষেত্রে, এটা সব ক্ষেত্রে না, যে প্রথম কিছু স্লাইডের কিছু সেন্টেন্স মনে রাখা, এটা তবে মুখস্থ করাটা রিকমেন্ডেড না, মুখস্থ করো না কখনো। মুখস্থ করলেই এটা সমস্যা হয়ে যায়, কথা বলার সময় তোমার আটকে যাবে যত বেশি মুখস্থ করবে। সুতরাং মুখস্থ না করে কি করে বলা যায় সেই চেষ্টাটা করবে। তবে দুই একটা পয়েন্ট, মানে যারা একদম নিউ আর কি প্রেজেন্টার, তারা দুই একটা পয়েন্ট মুখস্থ রাখতে পারে একদম শুরুর দিকে, সবসময় না। আর কোনো মানে স্ট্রেসকে, তোমার ভিতরে যে স্ট্রেসটা কাজ করছে, যে উৎকণ্ঠাটা কাজ করছে, যে চাপটা অনুভূত হচ্ছে তোমাদের মধ্যে, সেইটা তোমার হচ্ছে রিলিজ করার উপায় হচ্ছে হাঁটবে। প্রেজেন্টেশন দেওয়ার সময় যদি তুমি হাঁটতে পারো, একটু হাত নাড়াতে পারো, তুমি গেস্টার চেঞ্জ করতে পারো, তাহলে দেখবা যে ভিতরে স্ট্রেসটা কমে যায়। এটা প্র্যাকটিস করে দেখো। আর আমাদের ক্লাসে তো আসলে প্রেজেন্টেশন দেওয়ারই কথা ছিল, সবার সামনে দিতে পারলে বেশি ভালো হতো, অনলাইনে খুব একটা এটা ভালো হবে না, তাও আমরা হয়তো দিতে হবে। তো ভবিষ্যতে যদি কোনো সুযোগ আসে তখন ক্লাসে প্রেজেন্টেশন আমি নেওয়ার চেষ্টা করব, তাহলে প্র্যাকটিসটা আরো ভালো হবে। আর কথা বলার সময় যদি খুব কনফিডেন্ট না থাকে, যদি নতুন প্রেজেন্টার হয়, তাহলে কথা বলা উচিত খুব স্লোলি, বেশি না, কারণ দ্রুত কথা বলতে গেলে ভুল বেশি হয়। আর তুমি যদি আস্তে আস্তে কথা বলো তাহলে কিন্তু মাথায় তোমার কাজও করবে, মাথাটাও কাজ করবে, কথা বলতে পারবে, সেক্ষেত্রে কথাতে ভুল হবে খুব কম। একটা শব্দ বলতে বলতে তোমার মাথা সিদ্ধান্ত নিতে পারবে যে পরের শব্দটা কি হবে, সেক্ষেত্রে ভুল হবে কম। আস্তে আস্তে কথা বলা। ওপেনিং এবং ক্লোজিংটা কি হওয়া উচিত? একটা সুন্দর ওপেনিং এবং ক্লোজিং। ওপেনিংটা হবে হচ্ছে একটা গুড স্টোরি দিয়ে শুরু হতে পারে, এমন একটা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু হবে। এখানে যেন সংক্ষেপে বলা আছে যে তিনটা পার্ট আছে, ইন্ট্রোডাকশন, বডি এবং হচ্ছে কনক্লুশন। ইন্ট্রোডাকশন হচ্ছে ওপেনিং, আর বাকিটুকু হচ্ছে বডি, আর রেস্ট অফ দ্য থিংস আর দ্য কনক্লুশন। ইন্ট্রোডাকশনে কি? তুমি যা বলতে চাও সেটা সম্পর্কে বলো, তুমি যা বলতে চাও সেটা সম্পর্কে বলো। বডিটা কি? ডিটেলস, যা যা বলতে চাও। আর কনক্লুশনটা কি? যা অলরেডি বলা হয়ে গেছে। তাহলে যা বলতে চাও তার একটা সামারি, খুব সংক্ষেপে, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন, আর যা বলা হয়ে গেছে সেটারই একটা সামারি, সেটা হচ্ছে কনক্লুশন। ইন্ট্রোডাকশনটা হচ্ছে ফিউচার টেন্স, আর কনক্লুশনটা হচ্ছে পাস্ট টেন্স। ইন্ট্রোডাকশন হচ্ছে যা বলতে চাই, আর কনক্লুশন হচ্ছে যা বলা হয়ে গেছে। আর কনক্লুশন আরেকটা কি থাকবে, তার সাথে কিছু ফিউচার টাস্ক থাকতে পারে, কিছু সাজেশন থাকতে পারে না, যে আর কি কি করা সম্ভব হতে পারে, হয় আর কি। যেমন গুড ওপেনিংস কি হতে পারে? একটা প্রশ্ন দিয়ে শুরু করা, একটা চ্যালেঞ্জ দিয়ে শুরু করা। তোমরা কে কে কাজটা করতে পারবে, হাত তুলো তো। একটা প্রশ্ন দিয়ে শুরু করা। তো ধরো যে তোমরা হচ্ছে একটা সর্টিং এর একটা ক্লাস নিবে, শুরুতে বলে সর্টিং কাকে বলে, বা সর্টিংটা কিভাবে করবা, বা আমি যে 10টা আমার কাছে নম্বর আছে, নম্বরটা কি করে আমি সাজাবো। তো
তোমাদের মাথায় আইডিয়াটা কি, এইভাবে শুরু করে দিয়ে তারপর হচ্ছে তোমার ডিটেলসে যাওয়া, এটা একটা হতে পারে। তারপর তোমার হতে পারে একটা শর্ট কোশ্চেনে শুরু হতে পারে, তারপরে যে পার্সোনাল স্টোরি, যদি রিলেভেন্ট স্টোরি হয় একটা ব্যক্তিগত গল্প দিয়ে শুরু হতে পারে। মানুষের গল্প শুনতে আগ্রহ বেশি থাকে এবং সেটা যদি রিলেভেন্ট একটা গল্প হয় তাহলে কিন্তু আগ্রহটা আরো বেশি ঘনীভূত হবে। ও আচ্ছা, এরকম একটা ঘটনা ঘটেছিল, দেখি তো তাহলে এটা কিভাবে সমাধান করা যায়, বা উনি কি চাচ্ছেন, বা উনি কিভাবে ওনার অতীতে ঘটে যাওয়া একটা ঘটনাকে ওভারকাম করতে পেরেছিলেন, একটা সীমাবদ্ধতাকে উনি অতিক্রম করতে পেরেছিলেন, দেখি তো একটু। সুতরাং রিলেভেন্ট যদি পার্সোনাল স্টোরি হয় তাহলে বলবে, আর যদি রিলেভেন্ট না হয় তাহলে কিন্তু কখনোই বলবে না। আর পুয়ার ওপিনিং হচ্ছে যে অনেক লম্বা ধরে প্রশ্ন চলতেই আছে, কোটেশন চলতেই আছে, তাহলে তো দেখা গেল যে প্রেজেন্টেশনের টাইমের একটা বড় অংশ চলে গেছে। আর হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন, এটা অনেক ওল্ড স্টাইল প্রেজেন্টেশনের। আই এম অমুক, আমি অমুক জায়গা থেকে এসেছি, আমি আজকে প্রেজেন্ট করতে চাই। এটা খুব ভালো ওপেনিং না। ওপেনিংটা শুরু হবে একটা হচ্ছে প্রশ্ন দিয়ে, একটা ছোট্ট গল্প দিয়ে, তারপরে বলবে যে এন্ড নাও আই এম অমুক, টুডে আই এম, এবং কখনোই বলবে যে আমি অমুক, আমার অমুক জায়গা থেকে এসে আজকে এটা প্রেজেন্ট করতে চাই। প্রেজেন্ট করতে চাই না, আমি এটা শেয়ার করতে চাই, আমি এই জিনিসটা আপনার সাথে শেয়ার করতে এসেছি, আমার এক্সপিরিয়েন্সটা, আমি এটা বলতে এসেছি কি করতে চাই, মানে এটা বলতে এসেছি। হ্যাঁ, কখনোই বলবে না যে এটা প্রেজেন্ট করতে এসেছি, এটা খুব মানে একটা মানে পোর কথা আর কি। তারপর হচ্ছে স্টোরি বা জোক, এটা কখনোই বলবে না যেটা কখনোই কানেক্ট করে না তোমার থিমের সাথে। ইরিলেভেন্ট কোনো কথাই কোনো প্রেজেন্টেশনে বলবে না, কোনো ফর্মাল প্রেজেন্টেশনে কোনো ইরিলেভেন্ট কথা কখনোই বলবে না। গুড ক্লোজিং হচ্ছে যে একটা তাদের প্রতি একটা আবেদন, একটা আপিল, হ্যাঁ, যে এরপরে তাহলে আমরা যে তোমাদের এত কিছু বললাম বা আজকে যে জিনিসটা আলোচনা হলো আপনারা এরপরে কি করতে চান, সেটা হচ্ছে একটা প্রশ্ন ছুড়ে দেওয়া, যে তাহলে কি আপনারা করতে পারবেন, বা আজকে যে থেকে যে আমরা আজকে আলোচনা থেকে যেটা বুঝলাম আমাদের সামনে তো অনেক সমস্যা, তাহলে এটা সমাধান তাহলে কিভাবে করা যায়। হ্যাঁ, অথবা আমার একটা পার্সোনাল চ্যালেঞ্জ, তাহলে আমি আজকে একটা পরিকল্পনা আপনাদের সামনে উপস্থাপন করেছি, এটা আমাদের কোম্পানির গোল, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই গোলটা অ্যাচিভ করার জন্য, তো এটা আমার জন্য একটা বিগ চ্যালেঞ্জ, এবং আপনাদের আমি সবার কোলাবোরেশন চাই, সবার কোঅপারেশন চাই, আমরা একটা টিম ওয়ার্ক, এই টিমটা নিয়ে আমরা গোলটা অ্যাচিভ করতে চাই। এটা হতে পারে। সবাইকে ইনকর্পোরেট করা তোমার প্রেজেন্টেশনের সাথে, তোমার থিমের সাথে, যত বেশি ইনকর্পোরেট করতে পারবে তোমার প্রেজেন্টেশনকে বলা হবে তত বেশি সাকসেসফুল। আর হচ্ছে এখানে দুটো টিপস আছে আর কি, যে কিভাবে আমরা এটা শুরু করি প্রেজেন্টেশন, এটা দুটো মানে ওয়ে বলা হয়, একটা হচ্ছে ডিডাকটিভ আর একটা হচ্ছে ইন্ডাকটিভ। ডিডাকটিভটা হচ্ছে যদি একটা গুড নিউজ দিয়ে শুরু করি, হ্যাঁ, এবং গুড নিউজ দিয়ে শুরু করলাম তাহলে সবাই অ্যাটেন্টিভ হয়ে গেল, আচ্ছা কি হয়েছে দারুণ তো, তারপর তুমি ডিটেলসে গেলে, হ্যাঁ, এবং সেটা হচ্ছে তোমার একটা স্টাইল। যেমন ধরা যাক বলা হচ্ছে এখানে যে মেন আইডিয়া, মানে এটা হচ্ছে শুরুতে আজকে প্রেজেন্টেশন আপনাদের সবাইকে ডেকেছি একটা সুন্দর খবর, ভালো খবর শেয়ার করার জন্য, আপনারা জেনে সবাই খুশি হবেন যে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট 5 কোটি টাকা পেয়েছে। তখন তো সবাই নড়ে চড়ে বলবে আরে 5 কোটি 5 কোটি 5 কোটি, এখন থেকে চেয়ারম্যান স্যার কি বলে কি করবে। তখন তুমি বলবে যে আমরা যে 5 কোটি টাকা পেয়েছি, এই 5 কোটি টাকা নিয়ে আমাদের প্ল্যান হচ্ছে আমরা 5টা ল্যাব করব, আমরা ছাত্রদেরকে ট্রেন করব, আমরা শিক্ষকদেরকে প্রশিক্ষণ দিব, বিদেশ থেকে ফ্যাকাল্টি মেম্বার নিয়ে আসবো, বিদেশ থেকে অমুক নিয়ে আসবো, কিছু ছেলে মেয়েকে বিদেশে পাঠাবো, দিস এন্ড দ্যাট। ফাইনালি কি বললে যে দেখুন লাস্ট ওয়ার্ডটা, আমাদের এই 5 কোটি টাকা কিন্তু অনেক বড় টাকা, এটা দেশের একটা সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, এই টাকাটা আমাদেরকে দিয়েছেন সরকার, কিন্তু একটা বড় দায়বদ্ধতা, আমাদের কিন্তু একটা সফল হতে হবে, আমরা যেন টাকাটা প্রপারলি ইউজ করতে পারি সেজন্য আমাদের সবাইকে হার্ড ওয়ার্ক করতে হবে। আমরা যে কথাগুলো বললাম, যে পরিকল্পনার কথা বললাম, সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আপনাদের প্রত্যেকের হার্ড ওয়ার্কিং দরকার, প্রত্যেকের সিনসিয়ার ওয়ার্কিং দরকার, তাহলে হয়তো আমাদের পরিকল্পনাটা সুস্থভাবে বাস্তবায়ন করতে পারবো। বোঝা গেল কথাটা? হ্যালো, এটা হচ্ছে ডিডাকটিভের ক্ষেত্রে। আর ইন্ডাকটিভটা কি? ইন্ডাকটিভটা হচ্ছে যেখানে আমরা আসলে একটু মানে ভালো খবর না, একটু খারাপ খবর দিয়ে শুরু করতে হবে, সেটা হচ্ছে ইন্ডাকটিভ। হ্যাঁ, এবং যেসব আলোচনা নিয়ে লোকজনের একটু মন খারাপ হতে পারে, একটু বিতর্ক তৈরি হতে পারে, মানে কন্ট্রোভার্সিয়াল যে ইস্যুগুলো আছে সেগুলো যদি আসতে পারে, সেসব জায়গায় আমরা কিভাবে আসলে শুরু করব, সেখানেও শুরুটা করতে হবে একটু ভালোভাবে। যেমন ধরো আমাদের ডিপার্টমেন্টকে ধরে নিলাম যে ইউনিভার্সিটি একটা প্রেজেন্টেশন দিতে এসেছে আমাদের ডিপার্টমেন্টে, তাদের বলার অবজেক্ট মানে যেটা ওনারা বলতে এসেছেন সেটা আসলে যে আমাদের 5 কোটি টাকা করে দিত, এই টাকাটা দিবে না কোনো কারণে আর কি। এখন এইটা শুরু করবেন কিভাবে? এইটা শুরু করতে পারে এইভাবে,
স্যার কিছু শোনা যাচ্ছে না স্যার? শোনা যাচ্ছে না? হ্যালো, শোনা যাচ্ছে? স্যার এবার শোনা যাচ্ছে। ও, এখন শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা জি স্যার। আচ্ছা, যেমন ধর এখানে বলা হলো যে ফান্ডটা তো উইথড্র করবে, রিসার্চের ফান্ড ছিল, তখন আসলেন ওখান থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসে শুরুতে কি বলবেন যে কম্পিউটার সায়েন্স বিভাগের সকল শিক্ষক এবং ছাত্রীকে অনেক ধন্যবাদ, তারা গত 5 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন, রিসার্চ করেছেন, সেই রিসার্চ গুলো আমাদের দেশের এবং কিছু কাজে বিদেশে কিছু কাজে লেগেছে, আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তবে আমরা খুবই দুঃখিত যে ফান্ডটা এবার আর কন্টিনিউ করতে পারছি না। বোঝা গেল? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই ফান্ডটা যে আমরা কন্টিনিউ করতে পারছি না, কেন পারছি না সেটা নিয়ে উনি ডিটেলস বললেন যে আপনারা অনেক ভালো কাজ করেছেন, এটা ঠিকই আছে, কিন্তু এই যে এই টাকাটা যেটা খরচ হয়েছে এখান থেকে আসলে আমরা ঠিকমতো রিটার্ন পাইনি, মানে ফ্রুটফুল রিসার্চের আউটকাম আসেনি। আর আমাদের বাজেটটা অথবা আমাদের বাজেটটা সরকার কমিয়ে দিয়েছে, অথবা আমাদের নতুন 10টা ডিপার্টমেন্ট হয়েছে তাদেরকে বাজেট দিতে হবে, অথবা আমাদের কিছু ডেভেলপমেন্ট ওয়ার্ক আছে, কিছু বিল্ডিং করতে হবে। আমরা খুবই দুঃখিত যে আসলে আমরা সেই কারণে ফান্ডটা সরিয়ে নিয়ে আসলাম। তখন আবার লাস্টে কি বলবেন? পজিটিভ কথা বলতে হবে, হ্যাঁ, যে আপনারা কাজ করুন, যে আপনারা যে প্রজেক্টটা দিয়েছিলেন সেই প্রজেক্টের জন্য তো আমরা ফান্ড দিয়েছিলাম, তবে সরকার এই মুহূর্তে কিন্তু হেলথের উপর বেশি মনোযোগী হয়েছেন, আপনারা হেলথ রিলেটেড কিছু প্রজেক্ট তৈরি করুন। আপনারা যদি হেলথ রিলেটেড কিছু প্রজেক্ট সাবমিট করতে পারেন তাহলে হয়তো আমরা সরকার থেকে ফান্ড জোগাড় করে আপনাদেরকে দিতে পারবো। কথাটা বোঝা গেল? দেখো, কিন্তু একটা নেগেটিভ একটা কিন্তু প্রেজেন্টেশন ছিল জানানো, কিন্তু উপস্থাপনটা করা হচ্ছে সব পজিটিভ ভাবে। বোঝা গেছে কিভাবে করতে হয়? জি স্যার। জি স্যার। শুরু আর শেষ দুইটি পজিটিভ স্যার। দুটাই পজিটিভ আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপরে আস্তে আস্তে হচ্ছে যে প্রেজেন্টেশন ডেলিভারি, এটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা রিসার্চটা যেটা বের করেছেন, এই যে ভদ্রলোকের নাম হচ্ছে আলবার্ট মেহরাবিয়ান। হ্যাঁ, উনি একজন খুব মানে কমিউনিকেশন স্পেশালিস্ট, উনি কাজ করছেন এটা নিয়ে। ওনার যেটা বক্তব্য যে বডি ল্যাঙ্গুয়েজ হচ্ছে, আমি যা বলছি এটা আমার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমার হচ্ছে ইম্প্যাক্ট হচ্ছে 55%, আর টোন অফ ভয়েস এটা হচ্ছে 35%, আর বাকি 7% হচ্ছে আসলে অ্যাকচুয়াল ওয়ার্ড যেটা আমি স্লাইডে আছে। তাহলে দেখো, আসলে আমি কিন্তু স্লাইডের ওয়ার্ড গুলাকে ডেলিভারি দিচ্ছি, কিন্তু আমার স্ট্রেংথ, আমার কথার স্ট্রেংথ, আমার আত্মবিশ্বাস, আমি যেটা বলবো আমার টোনে যদি আত্মবিশ্বাস না থাকে তাহলে অডিয়েন্স কি করে কনভিন্সড হবে? আমি যদি না এখানে আসলে এটা ভালো, এটা ভাবে যদি করেন আর কি, এভাবে বললে তোমরা কনভিন্সড হবে? হবে না। না স্যার, মনে হবে যে আত্মবিশ্বাস থাকতে হবে, কথার দৃঢ়তা থাকতে হবে, তাহলে কিন্তু অডিয়েন্স বিশ্বাস করবে, না ঠিকই আছে, কত বোল্ডলি কথাটা বলছেন। তারপর টোন অফ ভয়েসটা কি, আমার বডি ল্যাঙ্গুয়েজটা কি বলছে, আমার গেস্টার কি বলছে, যে আমি আই ডু বিলিভ ইট এন্ড উই হ্যাভ টু ডু দিট এন্ড উই ক্যান ডু ইট, ইটস পসিবল, নাথিং ইজ ইম্পসিবল ইন দ্য ওয়ার্ল্ড, ইফ উই ট্রাই উইল বি সাকসিড। স্ট্রংলি বলতে হবে। হ্যাঁ, এটা আসলে আমরা চেষ্টা করে দেখতে পারি, মানে আসলে তো সফল হয়েছে অনেকে, আমরা একটু দেখি আর কি, এভাবে বললে হবে? কোনটা ভালো? না স্যার, আগেরটাই ভালো স্যার। বোল্ডলি বলতে হবে। তারপর টোন অফ ভয়েস, টোন অফ ভয়েস মানে একই কথা, এইখান থেকে করে যাবে, করে যেখানে করে এভাবে বললে হবে না, একই টোনে কথা বললে হবে না। একটা কথা বলার সময় আমি কোন ওয়ার্ডকে বেশি গুরুত্ব দিচ্ছি সেটা বেশি শক্ত করে, বেশি স্ট্রেস দিয়ে কথা বলতে হবে। আর যে ওয়ার্ডটা গুরুত্ব কম সেটা হচ্ছে একটা তোমার হচ্ছে রেগুলার টোনে কথা বললাম, তাহলে টোন চেঞ্জ হবে। যখন কখনো আস্তে কথা বলতে হতে পারে, খুব সফটলি বলতে হতে পারে, সো আই মে রিকোয়েস্ট ইউ, এটা একটা সফটলি কথা। হ্যাঁ, এখানে হার্ডলি বলা যায় সো আই মে রিকোয়েস্ট ইউ, এভাবে বলা দরকার নাই। আমি যদি রিকোয়েস্ট করছি সো মে আই রিকোয়েস্ট ইউ, এটা সফটলি বলা ঠিক আছে। ঠিক আছে, তাহলে কখনো সফট টোনে কথা বলতে হবে, কখনো দৃঢ় মানে স্ট্রং টোনে কথা বলতে হবে। এই টোনের যে চেঞ্জটা সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, একটা মেসেজকে একদম অডিয়েন্সের কান দিয়ে, চোখ দিয়ে একদম ব্রেনে ঢুকিয়ে দেওয়া, কনভিন্স করা, এটা খুব গুরুত্বপূর্ণ। আসলে কিন্তু আমরা স্লাইডকে ডেলিভারি দিচ্ছি, পুরোটাই স্লাইড যদি না থাকে, কন্টেন্ট যদি না থাকে, তাহলে কিন্তু আমার বডি ল্যাঙ্গুয়েজের কোনো দাম নাই, আমার টোন অফ ভয়েসের কোনো দাম নাই। কারণ টোন অফ ভয়েসটা কি বলবে, যেগুলো আমার আছে, কন্টেন্ট আছে, সেটাই তো আমার টোনে আসবে। কন্টেন্ট যদি না থাকে তার টোনের প্রশ্ন তো আসে না। সুতরাং যদি আমি বলতেছি যে অ্যাকচুয়াল ওয়ার্ড, এটার কন্ট্রিবিউশন অ্যারাউন্ড 7% বলা হচ্ছে, এটাকে অ্যারাউন্ড 7% দেখতে পাচ্ছ, কিন্তু এইটা কিন্তু ব্যাক এন্ড এটার গুরুত্ব সবচেয়ে বেশি। এই ওয়ার্ড গুলো যত বেশি গুরুত্বপূর্ণ, অর্গানাইজড এবং রিলেভেন্ট হবে, আমি আমার টোন গুলোকে তত বেশি কার্যকরভাবে ব্যবহার করতে পারবো, আমার বডি ল্যাঙ্গুয়েজটা তত বেশি আত্মবিশ্বাস সমৃদ্ধ হবে।
এইটাই যদি দুর্বল হয়, এই কন্টেন্ট যদি দুর্বল হয়, তাহলে কিন্তু বাকিগুলো দুর্বল হয়ে যাবে। কিন্তু ইম্প্যাক্ট হচ্ছে এটা বেশি, অডিয়েন্সের ভিউ পয়েন্ট থেকে এগুলোর ইম্প্যাক্ট বেশি। কিন্তু এই স্কিলগুলো ডেভেলপ করতে হলে বা এইটার কোয়ালিটি ডেভেলপ এনশিওর করতে হলে আমাকে আসলে এই লোয়ার এন্ডের স্কিলটার উপর গুরুত্ব দিতে হবে। ইজ ইট ওকে? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? জি স্যার। আচ্ছা, এরপরে যেটা ইস্যুটা আসছে সেটা হচ্ছে যে টাইম ম্যানেজমেন্ট আর রিলেভেন্ট ইস্যু কিছু আছে, সেটা নিয়ে আমি একটু ছোট্ট কথা বলি। টাইমটা খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, যে কত সময় ধরে তোমাকে প্রেজেন্টেশনটা দেওয়া হয়েছে। তুমি সময় যদি 5 মিনিট থাকে তাহলে সর্বোচ্চ কয়টা স্লাইড দেখাতে পারবে, এবং কোন স্লাইডে কি পরিমাণ কন্টেন্ট আছে, কোন স্লাইডে কি পরিমাণ কন্টেন্ট আছে এবং সেটা দেখাতে কি পরিমাণ সময় লাগবে, এটা তোমাকে বুঝতে হবে। যার ফলে টাইমটা খুবই গুরুত্বপূর্ণ তোমার হচ্ছে প্রেজেন্টেশনের জন্য। গেল কি এটা, কোথায় গেল আবার? আচ্ছা আচ্ছা, এই টাইমের একটা প্রপার কন্ট্রোল তোমার হাতে থাকতে হবে। প্রপার কন্ট্রোলটা কেন? তোমাদের পরীক্ষাতে, ফর এক্সাম্পল তোমার পরীক্ষাতে তোমাদের যে 2 ঘন্টা সময় থাকে, 5টা স্যার শোনা যাচ্ছে না। স্যার শোনা যাচ্ছে না। আরে খুব সুন্দর, মাইক্রোফোনের খুব সমস্যা হয়েছে। আমরা তো শুনতে পাচ্ছি। স্যারকে শোনা যাচ্ছে না। তো মনে হচ্ছে স্যার ব্যাখ্যা করতেছেন, যেহেতু স্যার এই হচ্ছে মাউস এখনো তো এখন হচ্ছে স্যার। আচ্ছা, তো টাইম ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। মানে সময় কতটুকু থাকবে, এটা 5 মিনিট না 15 মিনিট না 50 মিনিট, হ্যাঁ, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং তোমরা খেয়াল করে দেখো যে তোমার প্রপার কন্ট্রোল থাকতে হবে তোমার টাইমের উপরে, হ্যাঁ। যেমন ধরো তোমার হচ্ছে একটা তোমার পরীক্ষা দাও, 2 ঘন্টার একটা পরীক্ষা, তাই না? তো এই 2 ঘন্টার পরীক্ষাতে তোমাদের 5টা প্রশ্ন থাকে। এখন কেউ যদি জাস্ট 2টা প্রশ্নের উত্তর দেয় 2 ঘন্টা ধরে, তাহলে কি সে পুরো নম্বর পাবে? কখনোই পাবে না, কারণ দিয়েছে তো সে 2টো প্রশ্নের উত্তর। সেটাতে এই 2টা প্রশ্নে সে যত বেশি নম্বরই পাক না কেন, বাকি 3টা প্রশ্নের উত্তর দেয়নি, তাই না? হ্যালো, হ্যাঁ, পাইনি, তাই না? আবার তার মানে কি, তোমাকে হচ্ছে প্রপার এই পরীক্ষা দেওয়ার সময় তোমাদের কি করা উচিত? পরীক্ষা দেওয়ার সময় চিন্তা করা উচিত যে আমি এই প্রশ্নটা দেওয়ার জন্য সর্বোচ্চ 30 মিনিট সময় পাবো, এবং 30 মিনিটের জন্য আমার নম্বর হচ্ছে 20। সুতরাং আমি কতটুকু লিখলে 30 মিনিটের মধ্যে শেষ করতে হবে। আমি একটা প্রশ্ন খুব ভালো করে লিখলাম, খুব ভালো, যেখানে নম্বর কাটার কোনো সুযোগই নাই, কিন্তু আমি কত নম্বর পেতে পারি? ফুল মার্কস 20 পাবো, তার বেশি তো আর পাবো না। এই 20 পাওয়ার জন্য তো আমার আরো 4টা প্রশ্ন ছুটে গেছে। একই ঘটনা কিন্তু এই প্রেজেন্টেশনে ঘটবে। তুমি যেটা করার প্ল্যান নিয়ে এসছো, সেটার জন্য তোমার প্ল্যান ছিল হচ্ছে 40 মিনিট। এখন তুমি স্লোলি বলতে 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 পুরো প্রেজেন্টেশন শেষ হওয়ার আগেই, অর্ধেকের মধ্যেই 40 মিনিট শেষ হয়ে গেল। তাহলে তোমার যে গুরুত্বপূর্ণ যে মেসেজগুলো দেওয়ার দরকার ছিল, বলতে চেয়েছে, সেটা বলতে পারবে না, কারণ টাইম লিমিট সবার জন্য এটা 40 মিনিট, কেউ তো তার বেশি পাবে না। আবার যদি খুব ফাস্ট বলো, ফাস্ট বলা মানে কি, তোমার 40 মিনিট ধরে এটা বলার কথা ছিল, তুমি 15 মিনিটের মধ্যে শেষ করে দিলে, 15 মিনিটের মধ্যে এটা শেষ হয়ে গেল। তার অর্থটা কি? তুমি যে জিনিসটা ধীরে 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 40 মিনিট ধরে বলতে পারতে, অডিয়েন্সও সেই জিনিসগুলো ধীরে 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 শুনতে পারতো, বুঝতে পারতো, সেটা আর হলো না। তুমি খুব দ্রুত বললে, এই দ্রুত বলার জন্য অডিয়েন্স কিন্তু সেটার সাথে কোপ করতে পারে না, তোমার সাথে যেতে পারে না, দে ফেল টু গো উইথ ইউ। কিন্তু তুমি ইফ ইউ মুভড রিলেটিভলি স্লোলি, দেন ইট উইল বি হেল্পফুল ফর দ্য অডিয়েন্স টু গো উইথ ইউ। ইট উইল বি বেটার ওয়ে টু মেক দেম আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ ওয়ান্ট টু সে। তুমি যদি একটু স্লোলি যাও, তাহলে ধীরে ধীরে যাও, তাহলে অডিয়েন্সের মাথায় বিষয়গুলো ঢুকবে। আবার যদি খুব ফাস্ট গিয়ে শেষ করে দিলে, তোমার হাতে তো এটা রিপিট করার সুযোগ নাই, তো 50 মিনিটের জায়গায় তুমি 15 মিনিটে শেষ করে দিয়েছো, বাকি 25 মিনিট কিছু নাই, তুমি জাস্ট গিয়ে বসে পড়লে। সুতরাং টাইম ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ, এটা তোমাকে প্র্যাকটিস করতে হবে প্রেজেন্টেশনের আগে। এটা যদি 50 মিনিট একটা প্রেজেন্টেশন হয়, তোমাদের চেষ্টা করতে হবে মোটামুটি 47 বা 46 মিনিটের মধ্যে এটা শেষ করার জন্য। হাতে 2-1 মিনিট হাতে রাখা ভালো আর কি। পরে তুমি টাইম দেখবে শেষের দিকে, যদি দেখো হাতে কিছু সময় আছে, তাহলে শেষের অংশটুকু আরেকটু ডিটেলস বলা।
ঠিক আছে, এটা হলো হচ্ছে টোটাল প্ল্যানিং। আর এইখানে একটা প্ল্যানিং আছে যে কোনো জায়গায়, যে কোনো প্রেজেন্টেশনের শুরু এবং শেষ, এইখানে অডিয়েন্সের মনোযোগ সবচেয়ে বেশি থাকে, শুরুর দিকে বেশি থাকে আবার শেষের দিকে বেশি থাকে। আমাদের যেটা করতে হবে যে শুরুটা করছি আমরা খুব ব্রড, আমরা কি বলতে চাই খুব অল্প সময়ের মধ্যে অনেক কথা বলে দিয়েছি। যেমন আজকে বলে দিলাম যে প্রেজেন্টেশনে তোমাদের কিভাবে স্লাইড তৈরি করতে হয়, কিভাবে বডি ল্যাঙ্গুয়েজ দেখাতে হয়, কিভাবে তোমাদের উৎকণ্ঠা নিয়ন্ত্রণ করতে পারবে, কিভাবে কালার দেখাতে পারবে, অনেক কথা আমি অল্প সময় বলে দিয়েছি। আর এই অংশটুকু এখন ধীরে 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 ডিটেলস আকারে এই অংশটুকু, যে তোমার যে লাইনটা আছে হলুদ বারটা এ পর্যন্ত এটা বললাম। শেষের দিকে আমাদের সময় খুব কম, এখানেও সময় খুব কম। এই যে টাইম, এটা হচ্ছে টাইম, এই যে এই অ্যাক্সিসটা হচ্ছে টাইম, তাহলে এই সময়টা খুব কম, এই সময়ের মধ্যে আমাকে অনেক কথা বলে দিতে হয়েছে। তারপর আমি ধীরে 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 বললাম। আবার এই সময়টা, এখান থেকে এই সময়টাও কম, এই সময়ের মধ্যে আমাকে আমার খুব দ্রুত আবার একটা কনক্লুশন টানতে হবে। তার মানে আমি শুরু করবো হচ্ছে খুব ব্রড, তারপর হচ্ছে গেট স্পেসিফিক, লেটার ইট উইল বি এন্ডেড ইন সাম ব্রড সেন্স। এটা হচ্ছে একটা প্ল্যান। এই যে প্রথম অংশটুকু। আচ্ছা, আর এই যে এই গ্রাফটা দেখিয়েছে যে অডিয়েন্সের মনোযোগটা কি ধরনের থাকে টাইমের সাথে সাথে। দেখো শুরুর দিকে একটু যাই হোক একটু, আচ্ছা কে আসলো, ও আচ্ছা অমুক জন এসছে, কি বলতে চাই, এই করতে করতে সময় চলে যায়। তারপর উনি যখন ওই যে একটা নিজের পার্সোনাল স্টোরি দিয়ে কথাটা বলা শুরু করেন, এখানে একটা কোশ্চেন উনি ছুড়ে দিয়েছিলেন শুরুর দিকে, হ্যাঁ, এই কোশ্চেনে রেসপন্ড করা শুরু করলো অডিয়েন্স। তারপর উনি একটা পার্সোনাল স্টোরি দিলেন, তখন স্টুডেন্টরা হয়তো বা অডিয়েন্স হয়তো খুব আগ্রহী হলো, আচ্ছা আচ্ছা কি ব্যাপার, ভেরি ইন্টারেস্টিং টপিকস তো, কি বলে দেখি শুনি। এই জায়গায় ইন্টারেস্টটা পিকে থাকে, যার ফলে ওই যে এই সময় তোমাকে গ্রস অফ ইউর প্রেজেন্টেশন মাস্ট বি ডেলিভার্ড, এই সময় তোমাকে এটা ডেলিভারি দিতে হবে, কারণ এই সময় অডিয়েন্সটার মনোযোগ পিক আউটে আছে এবং তাদেরকে তোমার উদ্দেশ্য কি কি বলতে চাও এই একটা ধারণা এই সময়টার মধ্যে দিয়ে দিতে হবে। তারপর তাদের মনোযোগ, সময় যত যাচ্ছে মনোযোগ তত কমছে, সময় যত যাচ্ছে মনোযোগ তত কমছে, ঘুরি দেখছে কখন শেষ হবে কখন শেষ হবে কখন, এক সময় কিন্তু হারিয়ে ফেলে। এটা সাইকোলজিক্যাল একটা ইম্প্যাক্ট আর কি। শেষের দিকে, হ্যাঁ শেষের দিকে হঠাৎ করে, আচ্ছা দেখি কি শেষের দিকে কি হচ্ছে, শেষ হয়ে গেল নাকি, কি বলছে দেখি তো, শেষ হয়ে গেল নাকি দেখি তো, শেষ হয়ে যাচ্ছে তো প্রায়, কি বলছে এখন, এই কি বলছে এখন। তার মানে শেষের দিকে আবার মনোযোগটা বাড়ে। হ্যাঁ, তো তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটুকু ওই যে ব্রড ভাবে শুরু করা, এটা এখানে একটা একটা পয়েন্ট, এই জায়গাটা হাত দেওয়া, আরেকটা হচ্ছে এই জায়গাটা হাত দেওয়া, শুরু এবং শেষ। আচ্ছা, তার মানে কোনো প্রেজেন্টেশনে শেষ অবধি সবার মানে মনোযোগ পুরোপুরি থাকে না। হ্যাঁ, এটা এটা খুব কঠিন, এটা খুবই কঠিন কাজ। হ্যাঁ, থাকে না যে একদম না, খুব হয়তো ভালো প্রেজেন্টার হলে থাকতেও পারে, কিন্তু জেনারেলি এই ঘটনাটা ঘটে আর কি। তো এটার কিছু সুবিধা মানে কিছু কাজের কথা বলা হয়েছে, যেমন হচ্ছে একটু পর পর কিছু হোম স্লাইড তৈরি করা, কারণ এই যে একটু পিক দেওয়া, এই যে একটু পর পর একটু পিক দেওয়া, একটা ট্রিগার দেওয়া, কেন কিভাবে এটা দেওয়া যেতে পারে, তুমি হচ্ছে একটু পর পর আমরা যে একটা হোম স্লাইড বানাতে পারি, মানে একটা ট্রানজিশন স্লাইড, যেখানে খুব বড় বোল্ড মানে লেটারে, বড় সাইজের লেটারে কিছু একটা জিনিস বলা থাকলো যে এরপরে কথাটা আসতেছে। যেমন বলতে বলতে বললাম যে এতক্ষণ আমরা অনেক কিছু আলোচনা করলাম, এটা ঠিকই আছে, এই এখন কিন্তু আলোচনা করবো যে কিভাবে ভালো কালার সেট করা যায়। এই যে একটা জোরে একটা কথা বললাম, এটা খুব বোল্ড করে একটা স্লাইড বানালাম, তখন আবার সবাই মনোযোগী হলো, আচ্ছা এখন তো কালারের কথা বলছে দেখি তো। তারপর কালার নিয়ে বললে যে এটা কালার অমুক কালার ব্যবহার করেন, রেড কালার গ্রিন কালার, এগুলো অনেক বড় টালা শেষ হলো, আবার একটু ঝিমুনি ঝিমুনি চলে আসছে। যাই হোক, আমরা এখন তো কালার নিয়ে বুঝলাম, এখন আমরা কথা বলবো যে আপনাদের স্ট্রেস কি করে ম্যানেজ করবেন, কারণ প্রেজেন্টেশন দিতে গেলে সবার একটা স্ট্রেস কাজ করে। একটা বড় স্লাইড আসলো, লেখা থাকলো স্ট্রেস ম্যানেজমেন্ট, হ্যাঁ, তখন কিন্তু আবার সবাই মনোযোগী হলো, আচ্ছা আচ্ছা দেখি তো স্ট্রেস ম্যানেজমেন্টটা কি। তার মানে যে এই যে সময়টা প্রেজেন্টেশন চলাকালীন সময়ে অনেকে একটু ঝিমিয়ে পড়তে পারে, তাদেরকে একটু একটু ট্রিগার দেওয়ার জন্য আমরা এভাবে হোম স্লাইড বানাবো, তখন তাদের মনোযোগটা আবার ফিরে আসবে। এই জায়গায় ছোটখাটো অ্যানিমেশন থাকতে পারে, অ্যানিমেশন থাকলে আবার ও আচ্ছা কি নড়ছে কি বললো একটু চোখ তুলে তাকাবে, তখন হয়তো আমরা আমাদের উদ্দেশ্য কিন্তু হচ্ছে আমরা যা বলতে চাই, আমরা যা শিখাতে চাই, আমরা যা কনভিন্স করতে চাই, এটা তাদের কাছে পৌঁছাতে হবে, এটা আমার দায়িত্ব, তাদের মনোযোগটা ধরে রাখা, তাদেরকে বোঝানো। স্যার এটাকে হোম স্লাইড কেন বলা হচ্ছে স্যার? আচ্ছা, হোম স্লাইড মানে হচ্ছে কি যে হোম স্লাইড মানে কি, হোমটা হচ্ছে কি শুরুটা এখন থেকে, তাই না? তাহলে
তুমি যদি ধরো যেখানে যে আমি ছোট 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 সেকশনে ভাগ করেছি, হ্যাঁ, ধরো যে কালারের জন্য একটা সেকশন ভাগ করেছি, তারপর হচ্ছে ফন্টের জন্য একটা সেকশন ভাগ করেছি, এই ফন্টের উপরে একটা স্লাইড থাকবে, যে স্লাইডটা আসলে কোনো কন্টেন্ট থাকবে না, সেই স্লাইডে বলা থাকবে যে নেক্সট উইল ডিসকাস অন দ্য হাউ টু সেট দ্য ফন্ট সাইজ, হাউ টু সেট দ্য কালার। এর পরের 4-5টা স্লাইড হচ্ছে এটার আন্ডারে থাকবে। তার মানে হচ্ছে ছোট ছোট একটা ঘর মনে করতে পারি, পুরো প্রেজেন্টেশনটাকে ছোট ছোট রুমে ভাগ করা হয়েছে বা সাব গ্রুপে করা হয়েছে, ছোট ছোট গ্রুপে ভাগ করা হয়েছে। এবং প্রত্যেকটা হোম স্লাইডই মানে হচ্ছে একটা ওপেনিং স্লাইড, মানে অ্যাজ ইট ইজ যেটা ওপেনিং শুরু হয়েছে। আমরা যেটা বলছিলাম না, ওপেনিং এর সময় খুব ব্রড সেন্সে কথা বলি, আবার ক্লোজিং এর সময় ব্রড সেন্সে কথা বলি। তাহলে হোম স্লাইড মানে হচ্ছে সেখানে একটা বড় ধরনের একটা সিঙ্গেল যে স্লাইড থাকবে। আমরা যেমন এটাকে একটা হোম স্লাইড বলতে পারি, হ্যাঁ, এইটা একটা হোম স্লাইড বলা যেতে পারে, এই যে এইটা। যেমন এইখানে কিন্তু আমি কি করেছি, এটাকে বোল্ড করে দিয়েছি। এই স্লাইডটা কিন্তু সব জায়গায় আছে, আছে না? আমি একটা করে সেকশন মুভ করছি, আর যে সেকশনে কথা বলা হচ্ছে সেই সেকশনটাকে কিন্তু এখানে বোল্ড করে দেওয়া হয়েছে। তাহলে এটা একটা হোম স্লাইড। তখন তোমরা আচ্ছা এখন তাহলে টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবে, এই যে একটা আগ্রহের জায়গা তৈরি হতেও পারে। বুঝা গেছে? আর ফাইনালি হচ্ছে আবার সেই মনোযোগের জায়গাটা, হ্যাঁ, এই জায়গায় ফিরে আসে আর কি। তো আমরা যদি পুরো জিনিসটা একটু চিন্তা করি, মানে পুরো রিক্যাপ করার চেষ্টা করি, তাহলে হচ্ছে যে স্মার্ট থাকতে হবে। স্মার্ট থাকার জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে। ইন্ট্রোডাকশনটা খুব ব্রড সেন্সে, মানে পুরো জিনিসটার একটা থিম বা একটা ওভারভিউ ইন্ট্রোডাকশনে দিয়ে দিব, তারপর ধীরে ধীরে স্পেসিফিক হতে হবে। এই যে ছোট ছোট অধ্যায় ভাগ করতে হবে, যেটাকে বলছিলাম যে ছোট ছোট হোম স্লাইডে, তাই না? পুরো প্রেজেন্টেশনটা আসলে দেখা যাবে 4টা বা 5টা ছোট ছোট সেকশনে ভাগ করা হয়েছে। এক একটা সেকশনের জন্য যে বিগিনিং যে স্লাইডটা, ওপেনিং যে স্লাইডটা, সেটা হচ্ছে তার হোম স্লাইড। এবং এই হোম স্লাইডটা তখন মানে এক সেকশন থেকে আরেকটা সেকশনে ট্রান্সফারটা ইজি করবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা যে মানে যে এটা আলোচনা করলাম, প্রেজেন্টেশনের যে অংশটুকু আলোচনা করলাম, এখান থেকে মূলত কি কি জিনিস শিখলাম? মূলত যেটা শিখলাম হচ্ছে কি, প্রথমে যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের 6টা পয়েন্ট মাথায় রাখতে হবে। কেন দিচ্ছি, কাদের জন্য দিচ্ছি, কিভাবে দিচ্ছি, কখন দিচ্ছি, কত সময় ধরে দিচ্ছি এবং কোথায় দিচ্ছি। এই 6টার উত্তর যখন আমরা জানতে পারবো, তখন হচ্ছে আমরা স্লাইড ডিজাইনের কাজে হাত দিব। এবং স্লাইড ডিজাইনের কাজে হাত দেওয়ার সময় স্লাইডটাকে যতটুকু সম্ভব পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। এবং পরিচ্ছন্ন রাখতে গিয়ে একটা স্লাইডকে অনেক বেশি কন্টেন্ট দিয়ে এটাকে কমপ্লেক্স করা দরকার নাই। এখানে যত বেশি হোয়াইট স্পেস বা সাদা স্পেস থাকবে, স্লাইডটা দেখতে তত সুন্দর হবে। একটা স্লাইডে যদি মনে হয় যে আমার কাছে কন্টেন্ট অনেক বেশি আছে, তখন সেটাকে ভেঙে 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 কয়েকটা কন্টিনিউয়াস স্লাইড বানাতে পারি, তাহলে জিনিসটা পরিষ্কার হবে। ফন্টের দিকে খেয়াল রাখতে হবে, বড় রুম এবং ছোট রুম, এটার দিকে খেয়াল রাখতে হবে। কালারের দিকে খেয়াল রাখতে হবে, যে কালারটা সবাই বুঝতে পারে, সবার পক্ষে রিকগনাইজ করা সহজ হয়, সেটা মনে রাখতে হবে। প্র্যাকটিসটা খুব গুরুত্বপূর্ণ, টেনশনকে রিডিউস করার জন্য প্র্যাকটিসটা অবশ্যই রাখতে হবে। আর দীর্ঘ সময়ের যে প্রেজেন্টেশনটা থাকবে, সেখানে তাদের মনোযোগ ধরে রাখার জন্য আমাদের কিছু টিপস সাথে নিতে হবে। সেই টিপসের মধ্যে একটা হচ্ছে হোম স্লাইড তৈরি করা, কিছু হচ্ছে তোমার অ্যানিমেশন দেওয়া, কিন্তু সবগুলোই হতে হবে হচ্ছে পরিশীলিত, মার্জিত এবং সীমিত। যেটুকু দিলে লোকজনের কাছে এটা গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে, বিরক্তিকর হবে বলে যদি মনে হয় তাহলে সে কন্টেন্ট গুলো দেওয়া যাবে না। অ্যানিমেশন যদি খুব বেশি দেওয়া হয় তাহলে সেটা কারোর জন্য বিরক্তিকর কারণ হতে পারে। সুতরাং আমরা অডিয়েন্সের মনোযোগ ধরে রাখার জন্য, তাদেরকে প্রপারলি মেসেজটা দেওয়ার জন্য যেটুকু করা দরকার সেটা করব। প্র্যাকটিসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা টোনের প্র্যাকটিস, বডি ল্যাঙ্গুয়েজের প্র্যাকটিস এবং হচ্ছে উপস্থাপনার প্র্যাকটিস। হ্যাঁ, এই তিনটা আমাদেরকে করতে হবে। এখন আমি যদি তোমাদেরকে বলি যে এই টিপস গুলা ব্যবহার করে কি তোমরা পারবে প্রেজেন্টেশন তৈরি করতে, প্র্যাকটিস করতে? জি স্যার। আমাকে দেখাবে, তোমরা একটা প্রেজেন্টেশন তৈরি করে আমাকে ভিডিও দেখাতে পারবে ফুল ফেজ? কারণ এখানে তুমি ভিডিও দেখতে পাবো না। স্যার চেষ্টা করব স্যার। স্যার মানে ঈদের পরে স্যার, ঈদের আগে তো না স্যার? ঈদের আগে না, ঈদের আগে না, তোমরা প্র্যাকটিস করো, সেজন্য আমি এটা আগে শেষ করলাম। তাহলে তোমাদের হচ্ছে আরো কিছুদিন